ভালোবাসা কাকে বলে জানতাম না। একজন আমাকে শিখিয়েছিল, কিন্তু সে আমাকে শিখিয়ে দিয়ে চলে গেছে, একদম একা করে। সে আমার কাছে নিজে থেকে এসেছিল, ভিক্ষা যাওয়ার মতো করে ভালোবাসা চেয়েছিল। কেন জানি তাকে ফিরিয়ে দিতে পারেনি। তার প্রস্তাবে রাজি হয়েছিলাম। তারপর যেমন 8-10টা রিলেশন চলে, তেমনই আমাদের রিলেশনটাও চলছিল। রাগ, অভিমান, ঝগড়া এগুলো দিয়েই বেশ ভালো চলছিল। ওর সাথে এক মুহূর্ত কথা না হলে থাকতে পারতাম না। কিন্তু একসময় ও নিজে থেকেই সরে যেতে লাগলো। কথা বলা ধীরে ধীরে কমিয়ে দিল। ফোন দিলে রিসিভ করতো না, মেসেজের ঠিক মতো রিপ্লাই দিত না। আমার কষ্ট হতো ওর এমন ব্যবহার আর এমন ইগনোরে। ওকে বলতাম, কারণ জিজ্ঞেসও করতাম, কিন্তু আমার কথা পাত্তাই দিত না। অনেক কষ্ট হতো, বুক ফেটে কান্না আসতো। তাও নিজেকে ধরে রাখতে না পেরে কত যে কেঁদেছি আল্লাহ ভালো জানেন। সে যাই হোক, এখন পরিচয় দিই। আমি আকাশ আহমেদ নীল। পড়াশোনা শেষ, শেষ বলতে অনার্সটা কমপ্লিট আর কি। এখন চাকরি খুঁজব। পারিবারিক অবস্থা খুব একটা ভালো না। এর ভেতরে কয়েকটা ইন্টারভিউ দিয়েছি, কিন্তু টিকতে পারেনি টাকা পয়সার জন্য। অনেক টাকা চাই, কিন্তু আমার পক্ষে অত টাকা দেওয়া সম্ভব নয়। আগামীকালকে আরেকটা ইন্টারভিউ আছে, গিয়ে দেখি কি করা যায়। এগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম। মা, খাবার দাও। আর কতদিন এমনভাবে ঘুরে ঘুরে স্যান্ডেলের তলা ক্ষয় করবি? কি করব বলো, চাকরি তো করতেই হবে। আজকে গিয়ে দেখ কি হয়। আচ্ছা, খেয়ে নিয়ে যা, তাহলে কি হয় দেখ। হুম। তারপর খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে ইন্টারভিউ দিতে যাওয়ার জন্য রেডি হয়ে নিলাম। তারপর ইন্টারভিউ দিতে চলে এলাম। এসে বসে আছি, অনেকেই আছে। সব আমার মতো বসে ইন্টারভিউ দেওয়ার জন্য বসে আছে। একে একে সব যাচ্ছে, আর মন খারাপ করে আসে। আমার কপালে কী যে আছে আল্লাহ ভালো জানে। এক সময় আমার ডাক পড়তেই ভেতরে গেলাম। 2-3 জন বসে আছে। আমি ভেতরে গেলাম। সব একে একে প্রশ্ন করছে, আমিও উত্তর দিচ্ছি। এক সময় আমার মার্কশিট দেখতে চাইলো, তাই দিলাম। এক সময় বলল, সরি স্যার, পারবো না। উঠে আমার ফাইলটা নিয়ে চলে এলাম। একটা জায়গায় এসে চুপ করে বসে পড়লাম। কি করব না করব কিছুই বুঝতে পারছি না। মাথা নিচু করে বসে আছি। তখন পাশে একটা লোক এসে বলল। লোকটা অনেক হাঁপাচ্ছে, সাথে একটা ব্যাগ আছে। হঠাৎ করে লোকটা বাম হাত দিয়ে বেঞ্চে বসে গেল। আমি উঠে গিয়ে বললাম, আঙ্কেল, আঙ্কেল, আপনার কি হয়েছে? এমনভাবে পড়ে গেলেন কেন? কিন্তু কোনো কথাই বলছে না। মনে হচ্ছে হার্ট অ্যাটাক করেছে। এখন কি করব বুঝতে পারছি না। ওনাকে কোলে তুলে নিয়ে আর ব্যাগটা নিয়ে হাঁটতে হাঁটতে রাস্তায় এলাম। তারপর একটা অটো ডাক দিতে এলো, তাই ওনাকে নিয়ে হাসপাতালে এলাম। তারপর অটোওয়ালাকে বিল দিয়ে ভিতরে নিয়ে আসলাম। নার্স এসে ওনাকে নিচ থেকে ইমার্জেন্সিতে নিয়ে গেল। আমাকে কিছু বলতেই হলো না। তাহলে কি ওনাকে এখানে সবাই চেনে নাকি? হবে হয়তো। আমি বাইরে অপেক্ষা করতে লাগলাম। একটু পরে নার্স আসতে বললাম, নার্স, ওনার অবস্থা কেমন? ওনার হার্ট অ্যাটাক এসেছিল, এই আর কি। ওনাকে পেলেন কোথায়? এক জায়গায় বসেছিলাম, তখন উনি এসে পাশে বসলেন। তারপর হঠাৎ করেই বাম দিকে ব্রেঞ্চে শুয়ে গেলেন। আচ্ছা, ওনাকে কি আপনারা চেনেন? কিছু না বলাতে ওনাকে নিয়ে গেলেন। এই হাসপাতালটাই ওনার। উনি একজন বিজনেসম্যান। ওহো, ওনার জ্ঞান ফিরেনি? কাজ থাকলে আপনি যেতে পারেন। ওনার পরিবারকে ফোন দেওয়া হয়েছে। আর যদি ওনার সাথে দেখা করতে চান তাহলে একটু অপেক্ষা করেন, জ্ঞান ফিরে আসবে। অপেক্ষা করি। মনে মনে ভাবলাম, যদি উনি যেহেতু একজন বিজনেসম্যান, তাহলে তো আরও অফিস আছে। ওনার থেকে যদি একটা চাকরির ব্যবস্থা করতে পারি। বসে আছি, একটু পর নার্স এসে বলল, ওনার জ্ঞান ফিরে আসছে আর বলছে কোনো ব্যাগ ছিল। আমার কাছে আছে। আচ্ছা, আমি দিয়ে আসি এবং দেখা করে আসি। উঠে কেবিনে গেলাম। আঙ্কেল, এই যে আপনার ব্যাগ। ধন্যবাদ বাবা, সাহায্য করার জন্য। কে তুমি? তোমার নাম কি? জি, আমি আকাশ আহমেদ নীল। আর ধন্যবাদ দেওয়ার কিছুই নেই, এটা আমার কর্তব্য ছিল। এই সময় এসে এগুলো কতজন করে বলো? আচ্ছা আঙ্কেল, আপনি আপনার সব কিছু আসে নাকি একটু দেখে নেন। দেখতে হবে না, এখন তোমার প্রতি এটুকু বিশ্বাস হয়েছে যে তুমি ব্রিফকেস খুলে দেখনি। আচ্ছা, কি করো তুমি? জি আঙ্কেল, বেকার। অনার্স শেষ করে চাকরির জন্য এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু কোথাও চাকরি পাচ্ছি না। ওকে, সমস্যা নেই, তুমি আমার অফিসে চাকরি পেয়ে যাবে। এই নাও কার্ড, আগামীকাল আমার সাথে দেখা করিও।
ধন্যবাদ আঙ্কেল এত বড় উপকার করার জন্য। তুমি আমার জন্য যা করেছো তার কাছে তো কিছু না এটা। ওকে আচ্ছা আঙ্কেল, তাহলে আপনি রেস্ট নিন, আমি যাই। তারপর ওই লোকের কাছ থেকে বিদায় নিয়ে চলে এলাম। বাড়িতে আসতেই মা বলল, কি রে, চাকরি হলো? তা হয়নি, তবে কি হয়েছে শোনো। তারপর মাকে সব কিছু বললাম। সব শুনে মা বলল, দেখ আগামীকাল কি হয়, হলে তো ভালোই হবে। আচ্ছা, গিয়ে গোসল করে নামাজ পড়ে আয়। হুম। তারপর এসে গোসল করে নামাজ পড়ে খেতে এলাম। খাওয়া শেষ হতেই উঠে এসে বিছানায় ধপাস করে শুয়ে পড়লাম। একটু পরে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে ওই লোকটার দেওয়া ঠিকানা অনুযায়ী চলে গেলাম। ওনার অফিসের সামনে বসে আছি। আরও অনেক ছেলে মেয়ে আছে এখানে। আরেকবার আসা হয়েছে এখানেও, সেই টাকা চেয়েছিল, কিন্তু সেদিন ইন্টারভিউয়ের সময় ওই লোককে দেখিনি। বসে আছি, তখন একটা লোক এলো, দেখে মনে হচ্ছে পিয়ন। এসে বলল আমাকে ডাকছে, তাই ওনার সাথে সাথে ইন্টারভিউ রুমে এলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন আঙ্কেল? এখন শরীরের অবস্থা কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো। আঙ্কেলকে আমার ফাইলটা দিলাম, উনি দেখতে লাগলো। একটু পরে বললেন, তোমার সব কিছুই ভালো। সামনে মাসের 1 তারিখ থেকে জয়েন করতে পারো। আর যথারীতি সময় তোমার কাছে মেল চলে যাবে এবং অফিসের কার্ড চলে যাবে। ধন্যবাদ আঙ্কেল। তারপর আবার সালাম দিয়ে হাসি খুশি মনে চলে এলাম। আসার সময় মিষ্টি নিয়ে এলাম। এসেই বললাম আমার চাকরি হয়ে গেছে, হে নাও মিষ্টি খাও। মা খুশিতে কেঁদে দিল। আরে পরে কান্নাকাটি করিও, আগে মিষ্টি খাও তারপর কান্না করো। আল্লাহ যা করেন হয়তো ভালোর জন্যই করেন। হুম। আব্বা কোথায়? দোকান থেকে এখনো আসেনি। ও আচ্ছা। আমি চলে এলাম রুমে। তারপর ফ্রেশ হয়ে নামাজের সময় হতেই নামাজে চলে গেলাম। তারপর খাওয়া দাওয়া শেষ করে ঘুম। আর 15 দিন পর থেকে জয়েনিং। বিকেলে চায়ের দোকানে এলাম, পাশে সবুজের দোকান। পড়াশোনা বেশি করেনি, 10 পাস করে তারপর আর পড়াশোনা করেনি। দোস্ত চাকরি তো হয়ে গেছে রে। হুম, চল মিষ্টির দোকানে। তারপর সবুজ আর আমি মিষ্টির দোকানে এসে ওকে খাওয়ালাম। এমনিভাবে দেখতে দেখতে চলে গেল 15 দিন। আগামীকাল থেকেই অফিসে যাওয়া শুরু। পরের দিন সকালে মা বাবার সাথে একসাথে নাস্তা করলাম। তারপর আমি অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে নিলাম। ইমেলে ডিটেলস পেয়ে গেছি, কত নাম্বার ফ্ল্যাটে, কত নাম্বার টেবিলে। আমার বাড়ি থেকে অটোতে করে গেলে 1 ঘন্টার কাছাকাছি লাগে। তার উপর আবার 9টায় অফিস, দেরি করা চলবে না। তাই 7:30টায় বেরিয়ে পড়লাম এবং আধা ঘন্টা আগে অফিসে পৌঁছালাম। তারপর লিফটে উঠে 3 তলায় এসে 15 নাম্বার টেবিলে এসে বসলাম। তারপর কিছু কাজ দিল, তাই কাজ করতে শুরু করলাম। এমনভাবে দেখতে দেখতে 4 মাস চলে গেল। বেতন 30,000 করে দেয়। এখন মা আমার পেছনে উঠে পড়ে লেগেছে বিয়ে দেওয়ার জন্য। ওগুলো নিয়ে এখন কথা বলছে। মেয়ে দেখতে শুরু করি, কি বলো আকাশের মা? না আব্বা, এখন না, আরও 1টা বছর যাক, তারপর না হয় বিয়ে করি। কেন দেরি কেন? বাড়ির অবস্থা কেমন দেখছেন না? আগে এগুলো সব কিছু ঠিকঠাক করি, একটা বাইক কিনি, তারপর বিয়ে। তাই এগুলো নিয়ে এখন বলিয়েন না। আচ্ছা ঠিক আছে, তোর কাছে যেটা ভালো মনে হয়। হুম। তারপর খাওয়া দাওয়া শেষ করে এসে ঘুমিয়ে পড়লাম। পরের দিন অফিসে গেলাম। যেতেই পিয়ন এসে বলল স্যার নাকি ডেকেছে। ভাবছি কী জন্য ডাকলো, আল্লাহ জানে। তাই ব্যাগ রেখে বসের কেবিনের রুমের সামনে গিয়ে নক দিলাম। ভিতরে এসে জি। আমি অফিসের ভেতরে গেলাম। আঙ্কেল ইশারায় বসতে বলল, বসলাম। জি বস, বলেন কি বলবেন? তোমার প্রমোশন আছে, তবে এখান থেকে ট্রান্সফার নিতে হবে। তোমার কাজে অনেক খুশি। ধন্যবাদ স্যার। কোথায় যা লাগবে স্যার? তোমাকে সিইও হিসেবে আমার আরেক অফিসে পাঠানো হবে। আমার তো মনে লাড্ডু পড়ছে, মন উড়ুড়ু করছে। স্যার আপনার আর কোথায় অফিস আছে? এই তো পাশের শহরে, এখান থেকে 1 ঘন্টার মতো লাগবে যেতে। আগে যাকে রেখেছিলাম সে একটা বাটপার বেরিয়েছিল। তুমি আমার অনেক বিশ্বস্ত, তোমাকে পাঠানো যায়। ধন্যবাদ বস, আমার প্রতি এইটুকু বিশ্বাস করার জন্য। ইনশাল্লাহ আপনার বিশ্বাস কখনো ভাঙতে দিব না। আমাকে কবে যেতে হবে? আগামীকালকেই চলে যাও। প্রতিদিন 4 ঘন্টা যাওয়া আসতে লেগে যাবে। ওখানে বাসা দেখতে হবে, না হলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। আরে তা হবে কেন, তোমাকে ওখানে একটা ফ্ল্যাট দেওয়া হবে, চাইলে পরিবার নিয়ে থাকতে পারো। তাহলে ঠিক আছে। স্যার আপনার ছেলে মেয়ে নেই? আছে একটা ছেলে এবং 2টা মেয়ে আছে। এখনও সুস্থ সবল আছি, তাই আমি দেখাশোনা করছি।
বয়স হলে সবকে ভাগ করে দিয়ে দিব। ও ওকে স্যার, তাহলে আসি এবং ওখানেই সব কিছু ডিটেলস আমার কাছে পাঠিয়ে দিন। ওকে, আমি তোমার কাছে পিয়নকে দিয়ে একটু পরে পাঠিয়ে দিচ্ছি। তারপর স্যারের অফিস থেকে আমার কেবিনে এসে কাজে মন দিলাম। কখনো কল্পনা করিনি এত বড় প্রমোশন হবে। মা বাবা তো অনেক খুশি হবে, আমার তো মনের ভিতরে লাড্ডু পড়ছে। তারপর কাজ শেষ করে বিকেলে বাসায় এলাম। এসেই মাকে দেখে জড়িয়ে ধরলাম। মা, আমার প্রমোশন হয়েছে, আমি সিও হয়েছি। এটা আবার কি রে বাবা? হরে বাবা, মানে হচ্ছে একটা অফিসের বস আমি। ও আচ্ছা, তাহলে তো অনেক ভালো। দোয়া করি যেন তুই অনেক বড় হোস। মা, কিন্তু আমাকে তো ওখানেই থাকা লাগবে। আমার এখান থেকে অফিস 2 ঘন্টার মতো, বরং বেশি লাগতে পারে। ওখানে একটা ফ্ল্যাট দেওয়া হবে। তোমরা চলো, একসাথে থাকবো। একা একা থাকতে ভালো লাগবে না, তোমরাও চলো। এই বাড়ির কি হবে? না বাবা, আমরা যাব না। তার থেকে বিয়ে দিয়ে দিচ্ছি, বউ নিয়ে থাকবি। তোমরা শুধু বিয়ে বিয়ে করে কেন? সময় লাগবে অনেক। বয়স কত হলো বলো তো? এখনো 25ই হয়নি, আর বিয়ে বিয়ে করছো? তুই একাই থাক, আর আমরা তো সারা জীবন তোর সাথে থাকবো না, তাই না? আমাদেরও তো একদিন না একদিন চলে যেতে হবে, তখন কিভাবে একা একা থাকবি? যখন থাকবো তখন দেখা যাবে। এখন যতদিন আছো ততদিন তো আমার সাথে থাকবা, তাই না? আচ্ছা, তা যাই হোক, আব্বার সাথে কথা বলে দেখো কি বলে। আচ্ছা ঠিক আছে, বলে দেখবো। আচ্ছা যা বিশ্রাম নে। হুম। তারপর এসে ফ্রেশ হলাম। তারপর বিকেলে বের হলাম সবুজের সাথে আড্ডা দিতে। ওর সাথে আড্ডা দিয়ে রাতে এলাম। তারপর সবার সাথে খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ ল্যাপটপে কাজ করে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে একটা সিএনজি নিয়ে নতুন অফিসের সামনে এলাম। তারপর ভেতরে এলাম, দেখি অনেকেই বরণ করার জন্য ফুল নিয়ে দাঁড়িয়ে আছে। ওখানেই ম্যানেজার এগিয়ে বলল, স্যার, আপনার সমস্যা হয়নি তো? না, আমার কোনো সমস্যা হয়নি। আচ্ছা চলেন ভেতরে যাই। ভেতরে এলাম। আঙ্কেল বলছিল আমার নাকি একটা সুন্দর পিএস আছে। ওটা কোথায় দেখছি না তো। ম্যানেজার সাহেব, পিএস কোথায়? স্যার, উনি নাকি অনেক অসুস্থ, তাই আসতে পারেনি। ও আচ্ছা, চলেন সব কিছু ঘুরে ঘুরে দেখান। তারপর ম্যানেজার স্যারের সাথে সব কিছু ঘুরে ঘুরে দেখলাম। তারপর অফিসে এলাম, বসে কাজ করতে লাগলাম। আঙ্কেলকে ফোন দিলাম, রিসিভ করতেই সালাম দিলাম। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। পৌঁছেছো তুমি? এখন কেবিনেই বসে আছি। এত বড় দায়িত্ব দিয়েছেন, দেখি আপনার অফিসের কতটা উন্নতি করতে পারি। ইনশাআল্লাহ। আচ্ছা, তোমার পিএস এসেছে, কেমন দেখতে? যদি পছন্দ হয় তাহলে আমাকে বলবে, আমি নিজে তোমাদের বিয়ের ব্যবস্থা করে দিব। কি যে বলেন না স্যার, আর উনি আসেননি। উনি নাকি অসুস্থ আছে। ওকে ওকে, আচ্ছা ফোন রাখলাম, একটা মিটিং আছে। ওকে। তারপর স্যার ফোন কেটে দিল। আমি অফিসে কাজ করতে লাগলাম। তারপর বিকেলে আঙ্কেলের দেওয়া ঠিকানা অনুযায়ী বাসায় এলাম। আসতে একজন এসে চাবি দিল। তার সাথে কথা বলে আমার ফ্ল্যাটে চলে এলাম। দেখি সব কিছু পরিপাটিভাবে সাজানো আছে, কিন্তু আমি তো রান্না করতে পারি না, বাইরে খাওয়া দাওয়া করতে হবে। তা যাই হোক, ফোন দিয়ে একটু মা বাবার সাথে কথা বললাম। তারপর ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। কখন যে ঘুমিয়ে গেছি বলতে পারবো না। ফোনের রিংটনে ঘুম ভাঙলো। ফোনের দিকে তাকিয়ে দেখি বস ফোন দিয়েছে। সালাম দিয়ে রিসিভ করলাম। জি বস, বলেন। নিচে তোমার জন্য একজন গাড়ি নিয়ে অপেক্ষা করছে, গিয়ে ওটা রিসিভ করো। জি স্যার। তারপর ফোন রেখে নিচে এলাম, গিয়ে গাড়ি রিসিভ করলাম। গাড়ি চালানো শেখা হয়েছিল এক বড় ভাইয়ের কাছ থেকে, তাই পারি। তারপর আবার রুমে এসে ডিনারের জন্য বের হলাম। তারপর পাশে একটা রেস্টুরেন্ট থেকে খেয়ে এলাম। কিছু কাজ আছে, ওগুলো করতে লাগলাম। তারপর বেলকনিতে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে রুমে এসে শুয়ে পড়লাম। পরের দিন সকালে, স্যার, নতুন বস এসেছে নাকি? এসেছে তো, গতকাল এসেছে, আর এখন ওনার কেবিনে আছে, গিয়ে দেখা করে আসেন। ওকে। আমি আবার কেবিনে বসে কাজ করছি, তখন দরজায় কেউ টোকা দিল। ভেতরে আসেন কথাটা বলে আমি ল্যাপটপে কাজ করছি। সে এসে আমার সামনে এসে দাঁড়ালো। তারপর বলল, স্যার, আমি আপনার পিএস। কথাটা শুনে মাথাটা উঁচু করে তাকালাম। তাকিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছি, অপর ব্যক্তিও আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। শুনেছিলাম ওর বাবা নাকি অনেক বড় লোক, বিজনেসম্যান। তাহলে ও আমার পিএস হলো কিভাবে? আর এমন জব বা কেন করছে? এমনভাবে না তাকিয়ে থেকে বসেন। কেমন আছো? তুমি না, আপনি বলেন। কেমন আছেন স্যার?
আলহামদুলিল্লাহ ভালো। আপনি? আর এমনভাবে না দাঁড়িয়ে থেকে বসেন। আমার কথা শুনে ইরা বসলো। এটাই আমার না পাওয়া ভালোবাসা। ফেসবুকে ফ্রেন্ড ছিল, ফ্রেন্ড থেকে রিলেশন, তারপর মাঝপথে চলে গিয়েছিল। আমি সঠিকভাবে জানতাম না ওর বাসা কোথায়। জিজ্ঞেস করতাম তো অন্য জায়গায় বলছিল, তাই কখনো দেখা করা হয়নি। ভিডিও কলে এবং পিকে যা দেখেছিলাম তাই। কিন্তু এখানে কিভাবে ও? আপনার নাম কি? আমার কথা শুনে একদৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। কি হলো, এমনভাবে তাকিয়ে আছেন কেন? কখনো কোনো পুরুষ মানুষ দেখেননি? না আমাকে আপনার এলেন বা ভূত মনে হচ্ছে? ইসরাত জাহান ইরা। আপনার নাম কি স্যার? আকাশ আহমেদ নীল। আর সঠিক সময়ে অফিসে আসবেন, দেরি যেন না হয়। দেরি করে আসা আমার একদম পছন্দ নয়। ওকে স্যার। স্যার আমি আমার কেবিনে যাই। ওকে যান। এরা চলে যেতেই চোখ দিয়ে পানি বের হয়ে গেল। আচ্ছা, আমার অপরাধটা ছিল কি? কেন আমাকে ছেড়ে গিয়েছিল? হতো আমার সম্পর্কে জানতো। আমি গরিব, আমার তেমন কিছু নেই, তবুও তো সে বলেছিল আমার সাথে থাকবে, আমার সাথে একসাথে বড় হবে, আরও কত কি স্বপ্ন দেখিয়েছিল। তাহলে কেন ও আমাকে অবহেলায় অবহেলায় দূরে সরিয়ে দিল? ওকে আমি কখনো মাফ করব না। ও আমার হৃদয়টাকে এবার ভেঙে চুরে টুকরো টুকরো করে দিয়েছে। হয়তো এতদিনে বিয়ে হয়ে গেছে, গেছে তো 1 বছর আগে ছেড়ে, কিন্তু ওকে এখানে দেখবো কখনো ভাবিনি। সে যাই হোক, চোখ মুছে কাছে মন দিলাম, কিন্তু মন বসে না। চুপ করে হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে থাকলাম। একটু পরে কেউ আসার জন্য পারমিশন নেওয়ার জন্য বলল, তাই চোখ খুলে দেখি ইরা। জি আসেন। ইরা ভেতরে এলো, এসে বলল, ফাইলগুলো দেখে সিগনেচার করে দেন। ফাইলগুলো দেখে সিগনেচার করে দিলাম। এরা ফাইলগুলো নিয়ে চলে গেল। আমি বসে আছি, কিন্তু একটা কথা ভেবে আঙ্কেলকে ফোন দিলাম। কয়েকবার রিং হওয়ার পর রিসিভ করলো। রিসিভ করতেই বললাম, স্যার আমার পেজ যদি ছেড়ে দিতেন তাহলে ভালো হতো। কেন, কোনো সমস্যা হয়েছে? আঙ্কেল একটা সমস্যা তো আছে, তাই তো বলছি। প্লিজ আঙ্কেল ছেলে পিএস দেন না, না হলে আমাকে অন্য অফিসে ট্রান্সফার করেন। হয়েছে এটা কি বলবা? ওটা কে জানো? ওটা আমার মেয়ে। আঙ্কেলের কথা শুনে আকাশ থেকে পড়ার মতো অবস্থা। আঙ্কেল সে আপনার মেয়ে হোক সমস্যা নাই, আমাকে আপনার মেইন অফিসে আগের কাজটাই দেন। আমার প্রমোশন লাগবে না, আমি অফিস থেকে যেতে চাই। আর আপনি আপনার মেয়েকে বসের চেয়ারে না বসিয়ে আমাকে কেন পাঠালেন? আগের সিইও রং সব কিছু। আমার মেয়ে পিয়ে হয়ে ওর কুকর্ম ধরেছে, আর তোমাকে ইরাই ওখানে পাঠাতে বলেছে। আর তুমি যে আমাকে হাসপাতালে নিয়ে আসছিলা, সব কিছু ও জানে। আমার পরিবারের সবাই জানে তোমার কথা। তা ঠিক আছে, কিন্তু ম্যাম এমন কেন করলেন? উনি আমাকে অফিসের দায়িত্ব দিয়ে তিনি পিএস হলেন। বললাম তো সব কিছু। আর তোমাদের ব্যাপারে সব কিছু জানি। আমি জানি তোমার সাথে ও যা করেছে অন্যায় করেছে। আমি অবাক হয়ে সব কিছু শুনলাম। আঙ্কেল আমার একটা রিকোয়েস্ট রাখবেন প্লিজ? না করবেন না প্লিজ? আচ্ছা বলো, শুনছি। আমি এই জব থেকে রিজাইন দিচ্ছি, প্লিজ আঙ্কেল না করবেন না, আর কষ্ট নেবেন না। তুমি তাহলে চাকরি করবে না? না আঙ্কেল তা না, আমি আপনার ওই অফিসে যে পোস্টে ছিলাম ওখানেই ফিরে যেতে চাই। মেন কথা আমি এই অফিসে থাকতে চাই না। একটু ওয়েট করো, আমি তোমাকে একটু পরে ফোন দিচ্ছি। আমার কিছু বলতে যাব তার আগেই ফোন কেটে দিল। ধুর, কি থেকে কি হচ্ছে আল্লাহ জানেন। চুপচাপ বসে আছে, তখন দেখি ইরা এলো। আমি কিছু বলতে গিয়েও বললাম না। সমস্যা কি তোমার? কেন রিজাইন দিবা? আপনাকে বলতে আমি বাধ্য না। আর আপনি এই প্রশ্ন জিজ্ঞেস করার কে? আমি আজও ভাবি আমার অপরাধ কোথায় ছিল। হাত জোর করছি, এখান থেকে যেও না। সরি, আমি পারবো না। কষ্ট দিয়েছি তাই না? ওই সব বাদ দেন ম্যাম। আমি ব্লেজারটা নিয়ে অফিস থেকে বেরিয়ে এলাম, তারপর গাড়ি নিয়ে বাসা চলে আসলাম। তারপর ব্যাগ গুছিয়ে যেই বাসা থেকে বের হতে যাব, দেখি ইরা দাঁড়িয়ে আছে। আপনি আমার দরজা আটকে ধরলেন কেন? তুমি এখান থেকে কোথাও যাবা না। আপনি কি আমার সামনে থেকে সরবেন? তুমি কেন যাবা এখান থেকে? আর এই চাকরি ছেড়ে দিলে কি এত সহজে চাকরি পাবা? তোমার বাসায় কি বলবা? ওটা আমার সমস্যা, আমি কিভাবে হ্যান্ডেল করব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। এইসবের ভিতরে আপনি না আসলেই ভালো। আর আপনাকে আমার বিষয়ে না ভাবলেও চলবে। প্লিজ আমার কথা শোনো, যেও না এখান থেকে। দেখেন আমাকে যেতে দিন, আমি এখানে থাকতে পারবো না। খুব আঘাত দিয়ে ফেলেছি তাই না? আপনি আমাকে আঘাত দেওয়ার কে?
আর আমার সাথে করেছেনটা কি যে আমি আঘাত পাবো? তাহলে যাচ্ছ কেন? এমনিতেই ভালো লাগছে না, তাই এখান থেকে চলে যাব। হাত ধরে সরিয়ে চলে এলাম নিচে। নিচে এসে রিক্সার জন্য অপেক্ষা করছি, তখন দুজন লোক এসে ধরে উঠিয়ে আবার আমার রুমে নিয়ে এলো। আমি অনেক ছোটার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। নিশ্চয়ই দুজনে বডি বিল্ডার হবে। ওকে, এই চেয়ারে বাঁধো। কেমন এখান থেকে পালিয়ে যাই? এই তুমি জানো আমি কি করতে পারি? মেরে ফেলবেন তো মেরে ফেলেন। তুমি তো আমার জান, আমার কলিজা। তোমাকে আমি মারতে পারি? তুমি মরলে আমার কি হবে জান? এগুলো কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আপনি আমার কাছ থেকে কি চান? এমন করছেন কেন? আমি তোমাকে চাই, তুমি আমাকে। তোমাকে তুমি দিব। ভালোবাসি, এখনো অনেক ভালোবাসি। আপনি আমাকে হাসালেন। আপনি নাকি আমাকে ভালোবাসেন। আচ্ছা, কতটা ভালোবাসেন? তোমার সাথে যা করেছি তার জন্য সরি। আচ্ছা, সরি বলেই সব কিছু মাফ হয়ে যায়? সব আঘাত মুছে যায়? আপনি আমাকে আপনার থেকে এমনভাবে দূরে সরিয়েছেন, মনে হবে আপনি না, আমি আপনাকে কষ্ট দিয়ে ছেড়েছি। আচ্ছা, আমি আপনাকে ক্ষমা না হয় করে দিলাম। আপনি আমার সেই পুরনো সোনালি দিনগুলো ফিরিয়ে দিতে পারবেন? আপনাকে আমি কি দোষ দিব? আমি তো বেহায়া চেষ্টা ছিলাম। আপনি আমাকে ইগনোর করতেন, বোঝার পরেও আমি আপনার কাছে বারবার ফিরে গেছি। ভাবতাম আপনি আমার, তাই ফিরে যেতাম। কিন্তু আপনি আমার কখনোই ছিলেন না। আপনি এমনভাবে আমাকে বললেন যে মনে হয়েছিল আমাকে আপনার প্রয়োজন, কিন্তু আমি যে আমাকে আপনার অপশন হিসেবে চেয়েছিলেন বুঝতে পারিনি। প্রথমেই সব কিছু বোঝেও না বোঝার ভান ধরেছিলাম, কারণ আমি আপনার মায়ে আটকে গিয়েছিলাম। আপনাকে অধিক মূল্যায়ন করেছিলাম, আপনাকে বেশি প্রায়োরিটি দিয়েছিলাম, আপনাকে আমি বেশি ভালোবেসেছিলাম। এখানে আপনাকে দোষ দেব না, আপনি আপনার জায়গা থেকে ঠিক ছিলেন। সব দোষ আমার, আমি আমাকে মূল্যহীন বানিয়েছি। সে যাই হোক, আমি এখন আর আপনাকে ভালোবাসি না, আর আপনাকে কাছে পাবারও কোনো ইচ্ছে আমার নেই। আমাকে ক্ষমা করা যায় না? ক্ষমা করার কি আছে? সব দোষ তো ওখানে আমারই ছিল। আমি আমার নিজের চিন্তাভাবনা বিশ্বাসের প্রতি লজ্জিত। আপনার ওপর কোনো অভিযোগ আমার নেই। সরি, আমাকে ক্ষমা করো। আমাকে কি ছাড়বেন? প্লিজ ছাড়েন আমাকে। আমার চোখের দিকে তাকিয়ে একবার বলো ভালোবাসি না। আপনাকে ভালোবাসলেও আপনাকে পাওয়ার ইচ্ছে আমার নেই। আর ভালোবাসলে যে কাছে পেতে হবে তা তো না। আর ভালোবাসি না বলেও ভালোবাসা যায়। আপনি আমাকে ছাড়েন। আচ্ছা ঠিক আছে, আর কিছু বলবো না। তবে তুমি এখান থেকে যেতে পারবে না। কথা দাও, তাহলে তোমাকে ছেড়ে দেবো, তার আগে না। আচ্ছা ঠিক আছে, যাব না। এবার আমাকে ছাড়েন এবং এখান থেকে যান। এখান থেকে যাবো মানে? আমি তোমার পাশের ফ্ল্যাটেই থাকি। আচ্ছা ঠিক আছে, আমাকে এখন ছাড়েন। এরা আমাকে ছাড়তেই উঠে ব্যাগ রেখে ওয়াশরুমে এলাম। তারপর চোখে মুখে পানি দিয়ে বের হলাম। আপনি এখনও এখানে যে? আমার বিল্ডিং, আমার ইচ্ছা, যেখানে খুশি সেখানে থাকবো। আমি কিছু বলতে গিয়েও বললাম না, চুপ করে থাকলাম। আচ্ছা আপনি যান, আমি একটু রেস্ট নেব। অফিসের কি হবে যে রেস্ট নিবা? অফিসে যাও। আমি সিও থেকে রিজাইন দেব। আমার কথা শুনে আমার দিকে রেগে তাকালো। এমনভাবে রাগ দেখানোর কি আছে? এগুলো এখন আর আমার কাছে প্রাধান্য পাবে না। আজব তো, তুমি রিজাইন দেবা কি জন্য? আমার ইচ্ছে হয়েছে তাই। এতে আপনার কোনো সমস্যা? খুন করে ফেলবো? প্লিজ আপনি এখন এখান থেকে যান, আর আমি ম্যানেজারকে ফোন দিয়ে বলে দিচ্ছি, উনি দেখে নেবে। এখন যান প্লিজ। এর আর কিছু না বলে চলে গেল। আমি উঠে দরজা আটকে এসে রুমে এসে শুয়ে পড়লাম। পুরনো ব্যথাগুলো আবার নাড়া দিয়ে উঠছে, ভেতরটা ফেটে যাচ্ছে। মানুষ পৃথিবীতে কত রকমের আছে আল্লাহ জানেন। মানুষ এমন কেন? ইচ্ছে মতো কষ্ট দিয়ে বলে কষ্ট পেয়েছি নাকি? হায় রে মানুষ। দুপুরে দরজা টোকা পড়লো। এই অসময়ে আবার কে এলো? উঠে গিয়ে দরজা খুলে দিলাম। দেখি এরা, হাতে টিফিন বাটি। এই সময়ে আপনি? খাবার নিয়ে এসেছি। ও, কিন্তু আপনি এই খাবার নিয়ে আসলেন কেন? এত কষ্ট না করলেও চলবে, আমি বাইরে থেকে খেয়ে নেব। বাইরে থেকে খাবার খেলে অসুস্থ হয়ে যাবা। তো তাতে আপনার কি? সব কিছু আমার। এখন সরো আর খেয়ে নাও। অধিকার দেখাতে আসবেন না। আমি আপনাকে অধিকার দিইনি যে এমনভাবে অধিকার দেখাচ্ছেন। আমি দেখাবো, এতে তোমার সমস্যা? তাতে অধিকার থাক চেয়ে না থাক। ফালতু একটা। কেন এতদিনে কাউকে পাননি যে এখানে আসেন?
আপনার পেছনে না অনেক ছেলে ঘুরঘুর করে, প্রতিদিন কত শত প্রপোজাল পান। এখন চুপটা করলে মুখে টেপ দেবো বলে দিলাম। আপনি আপনার খাবার নিয়ে যান, আমি বাইরে থেকে খেয়ে নেব। না খেলে ওদের দুজনকে আবারও ডাক দিব, দিয়ে কেলাতে বলবো। তুমি ভালোই ভালোই বলছি, খেয়ে নাও। ওকে, আপনি যান, আমি খেয়ে নেব। এরা উঠে চলে গেল। আমি হাত ধুয়ে প্লেট নিয়ে এসে খেয়ে নিলাম। এগুলো কি ওর রান্না হবে হয়তো। খাবার শেষ করে বাটি পরিষ্কার করে অফিসের কাজ করতে লাগলাম। বিকেলে বেলকনিতে চুপ করে বসে আছি, তখন আবারও দরজায় টোকা পড়লো। বুঝতে বাকি নেই কি আছে। উঠলাম না, চুপ করে বসে থাকলাম। ভালো লাগছে না, কিছুই ভালো লাগছে না। ওদিকে টোকা দিয়েই যাচ্ছে, তো দিয়েই যাচ্ছে। ধুর, ভাল লাগে না। উঠে গিয়ে দরজাটা খুলে দিলাম, তারপর আবার বেলকনিতে বসে পড়লাম। এতক্ষণ লাগে দরজা খুলতে? ফোনটা বেজে উঠল। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখি আব্বা ফোন দিয়েছে। তাড়াতাড়ি রিসিভ করে সালাম দিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। মা কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালোই। বাবা, তোকে যেই জন্য ফোন দেওয়া, একটা বিয়ের সম্বন্ধ আসছে, বিয়েটা এবার করে নে। মেয়ে কি আপনারা দেখে আসেন? মেয়ে দেখা আছে, একবার তুমি যদি দেখা করে যেতে তাহলে ভালো হতো। এত তাড়াতাড়ি না, বারণ করেন। কত করে বলবো, একটা বছরের মতো ওয়েট করেন। এমন করতে থাকলে কিন্তু বাড়িতেই যাব না। আচ্ছা বাবা, ঠিক আছে, যখন বলবি তখনই দেখব। ফোন কেটে দিলাম। দেখি ইরা কেমন করে তাকিয়ে আছে। কিছু কি বলবেন? বাইরে থেকে ঘুরে আসি, চলো। ইচ্ছা নেই যাওয়ার। আপনার ঘুরতে ইচ্ছা করলে আপনি ঘোরেন। আমার সাথে ঘুরতে ইচ্ছে করে না? তুমি তো বলতে গধূবেলার বেলায় পাশাপাশি পায়ে পা মিলিয়ে হাঁটবে। ওগুলোর ইচ্ছা মরে গেছে। বসন্তে ঝরে যাওয়া গাছ দেখেছো? ওইসব গাছেও নতুন করে পাতা গজায়, ফুল ফোটে। ওটা হলেও আপনার জন্য আর হবে না। আপনার কাছে মনে করেন আমি মৃত। আমার অনুভূতি, আমার আবেগ, আমার ভালোবাসা সব কিছু মৃত। আবারও কি নতুন করে শুরু করা যায় না? আবারও কি নতুন করে স্বপ্নগুলোকে সাজানো যায় না? আপনার জন্য না, ওগুলো ফিলিংস আর জাগে না। আপনার প্রতি ঘৃণা হয় এখন। সেই ভালোবাসা না ঘৃণাই করো, তোমার মনে তো ঘুরে ফিরে আমিই থাকবো, তাই না? আমার ভালো লাগছে না, আপনি গেলে যান, আমি যাব না। এরা আমার হাত ধরে টানতে লাগলো। আপনি কি ছাড়বেন? আরে ওঠো না, বসে থাকতে বোরিং লাগছে না? না, আমার বোরিং লাগছে। আপনি গেলে যান, না হলে আপনার বাসায় গিয়ে ঘুমিয়ে পড়েন। এরা আর কিছু না বলে চলে গেল। আমি আর কিছুক্ষণ পরে বের হলাম। তারপর মাগরিবের নামাজ শেষ করে হাঁটতে বের হলাম। কিছুক্ষণ পর একটা কফি শপে এলাম। দেখি ইরার একটা ছেলে বসে আছে। একটু পরে উঠে দুজনে হাঁক করে ছেলেটি চলে গেল। এরা উঠে ফিরতেই দেখে আমি দাঁড়িয়ে আছি। আমাকে দেখে আমার কাছে এলো। তুমি না বললে বের হবো না, তাহলে এখন তো দেখছি দিব্যি বের হয়েছ। ইচ্ছা হয়েছে তাই বেরিয়েছি। ছেলেটার বয়ফ্রেন্ড নাকি? আমার কথা শুনে আমার দিকে অবাক হয়ে তাকালো। মনে হচ্ছে ভাবনায় পড়ে গেছেন। আরে কিছু বলবো না, চালিয়ে যান। ওটা আমার ফ্রেন্ড না, জাস্ট ফ্রেন্ড। জানতাম না যে জাস্ট ফ্রেন্ডদেরও হাক করে বিদায় দিতে হয়। হো, আপনারা তো বড়লোক মানুষ। ওগুলো তো আবার আপনাদের ভিতরে কমন। কিছু না বলে মুচকি এসে হাঁটতে লাগলাম। দাঁড়াও, তুমি ভুল ভাবছো, ওটা আমার বয়ফ্রেন্ড না, আর কাউকে কখনো হাক করবো না। কিছু না বলে হাঁটতে লাগলাম। হীরা দৌড়ে আমার সামনে এলো, এসে বলল, এগুলো এখন কমন। আমি কি আপনাকে কিছু বলেছি? আজব তো। আপনি কি করবেন না করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমার মেন্টালিটি চিপ, ওটা আপনার অজানা না। আর আমি কি ভাবলাম না ভাবলাম সেটাতে আপনার কিছু আসা যাওয়ার কথা না। আমি তোমাকে ভালোবাসি, কেন শুধু ভুল ভাবছো? চোখের সামনে যেগুলো দেখি ওগুলো মনে হচ্ছে ভুল, আর আপনার এগুলোতে রাগ কেন করতে যাব? আজব তো। এতটা ঘৃণা করো আমাকে? আমার ভুলগুলো কি ক্ষমা করা যায় না? ভুল? কিসের ভুল? আপনি কোনো ভুল করেননি। আপনি আপনার জায়গা থেকে সঠিক ছিলেন। আমি ভুল করেছিলাম। আমার অবস্থান ভুলে গিয়ে আপনাকে সবচেয়ে বেশি মূল্যায়ন করা, বেশি ভালোবাসা, বেশি কেয়ার দেখানো। আর আপনি বলেননি আমার ভালোবাসা আবেগের ভালোবাসা। আমার আবেগ এখন কেটে গেছে। আর বাসা থেকে মেয়ে দেখছে, যে কোনো সময় বিয়ে হয়ে যেতে পারে। আমি তোমাকে ছাড়া মরেই যাব। আগে যখন শুনতাম মরে যাব, ছেড়ে চলে যাব, ভালো কাউকে খুঁজে নিও, তখন অনেক ভয় হতো। এখন আর হয় না। আপনার যা ইচ্ছা তাই করেন। সরি। আরে আজব তো, আপনি আপনার মতো থাকেন না, আর আমার পিছিয়ে লেগেছেন কেন? ভালোবাসি তাই।
কিছু বললাম না, চুপ করে হেঁটে যেতে লাগলাম। সাথে সাথে ইরাও হাঁটছে। বুঝলাম না এ মেয়ের সমস্যা কোথায়। বেশ কিছুক্ষণ পরে বলল, এমনভাবে চুপচাপ থাকতে ভালো লাগে না, কিছু তো বলো। আমার বলার মতো কিছুই নেই। আবার হাঁটতে লাগলাম বাসার উদ্দেশ্যে। হাঁটতে হাঁটতে চলে এলাম, এরা পেছনে পেছনে আসছে। একজনকে দেখে দাঁড়িয়ে গেলাম, আমার কলেজ ফ্রেন্ড রাইসা। রাইসাও আমাকে দেখে আমার কাছে এলো। কী রে, কেমন আছিস? এই তো ভালো, তুই কেমন আছিস? আমিও ভালো। এদিকে কি করতে আসিস? এই তো এখানে একটা অফিসে জব করি। এই মেয়েটা কে, ভাবি নাকি? আরে ধুর, আমি সিঙ্গেল মানুষ। আমি যেই অফিসে জব করি না, উনি ওই অফিসের বস। তোর মতোই রাস্তায় দেখা। এখানে কবে এসেছিস? এই তো গতকাল এসেছি। তুই এখানে কতদিন ধরে? 7 মাস হলো এখানে আসা। আচ্ছা, তোর নাম্বারটা দে, কখন কি কাজে লাগতে পারে ঠিক নেই। তোর তো আবার আগের নাম্বারটা বন্ধ। আচ্ছা নে। তারপর রাইসাকে ফোন নাম্বার দিলাম। বিয়ে করিস না এখনো? না রে, তবে এই বছরের মধ্যে করে নেবে ইনশাল্লাহ। তুই কোনো বিয়ে করিস নি? হ্যাঁ, বিয়েটা করে নে। আর কতদিন এমনভাবে থাকবি? তোকে কত করে বললাম চল রিলেশনে যাই, কিন্তু তুই তো পাত্তাই দিলি না। ওইসব বাদ দে তো, আর বল দিনকাল কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা শোন, আমার কাজ আছে রে, আজকের মতো যাই। আগামীকাল বিকালে না হলে কথা হবে, গিয়ে আবার রান্না করতে হবে। আচ্ছা ঠিক আছে, যা। রাইসা চলে গেল। আমিও হাঁটতে লাগলাম। এরা পেছনে পেছনে আসছে। এরা বলে উঠল, ঢং দেখে বাঁচি না। আর রিলেশন করা, তাই না? তো রিলেশন করা বের করছি আমি। এরা এগুলো একা একা বলছে আর আমার সাথে সাথে আসে। এমনভাবে একা একা বকতে বকতে বাসা পর্যন্ত এলো। আমার পেছনে পেছনে আমার রুমে এলো। আমার রুমে আপনি কেন? আপনি আপনার বাসায় যান। ওর সাথে আর এমনভাবে কথা বলতে দেখলে তোকে খুন করে ফেলবো। তুই শুধুই আমার, আর কারোর না। আর কারোর হলে তোকে খুন করে আমিও সুইসাইড করবো, বুঝেছিস? কি আপনি? হ্যাঁ, আমি যার সাথে পারবো তার সাথে কথা বলবো, তাতে আপনার কি? আমি তোর বউ, বুঝলি? বউ? আপনি আমার ভালোবাসা পাওয়ার যোগ্যতাই রাখেন না। আপনার রূপ থাকতে পারে, আপনার টাকা পয়সা থাকতে পারে, কিন্তু আপনি আমার ভালোবাসা পাওয়ার যোগ্যতা রাখেন না, বুঝেছেন? আমি কি তোমার এতটাই অযোগ্য? এইসব চোখের পানি আমার মন গলাতে পারবে ভেবেছেন? আপনার কথার আঘাত আর আপনার অবহেলা আমার মনকে পাথর করে দিয়েছে। আমাকে ক্ষমা করে দাও, আমাকে আরেকটা বার সুযোগ দাও। কথা দিচ্ছি আর অবহেলা করবো না, যা বলবে তাই শুনবো। আর কোনো সুযোগ দেব না। এটাকে দিয়েছিলাম, এমনভাবেই কথাও দিয়েছিলেন। ওই একটা প্রবাদ আছে না, স্বভাব যায় না মলে, কয়লা যায় না ধুলে। আপনি ঠিক তেমনই। আপনি কখনো পরিবর্তন হবেন না। এই শেষবারের মতো সুযোগ দাও, কথা দিচ্ছে আর এমন হবে না। আপনি কি আমার বাসা থেকে যাবেন? এরা কেঁপে উঠল আর কান্নার আওয়াজ বেড়ে গেল। আপনি কি যাবেন এখান থেকে? আর আপনি কান্না করবেন আপনার বাসায় গিয়ে করেন। এরা মাথা নিচু করে চলে গেল। আমি বিছানায় বসে থাকলাম। রাতে কি খাওয়া যায় ভাবছি। ধুর, এত ভাববার কি আছে, বাইরে থেকে খেয়ে আসি। তবে কিছুক্ষণ পরে যাব, এখন না। কিছুক্ষণ পর চুপ করে বসে আছি। কলিং বেলটা বেজে উঠল। এখন আবার কে আসলো? কে আর আসবে? নিশ্চিত ইরা। উঠে গিয়ে দরজা খুলে দিলাম। কি হয়েছে আবার? এই নাও খাবার। ইরা আমার হাতে টিফিন বাটি দিয়ে চলে গেল। আমিও কিছু না বলে দরজা লাগিয়ে খেয়ে নিলাম। তারপর ভাবতে লাগলাম, স্যার তো ওনার মেয়েকে এখানে ছি হিসেবে রাখতে পারতেন, তাহলে আমাকে কেন এখানে পাঠালেন বুঝলাম না। ও, মনে পড়েছে, স্যার তো বলেছিল ইরাই নাকি এটা করতে বলেছে, কিন্তু কেন এমন করলো? আর ও আমার পিএস হলো, এমন হয়ে কি করতে চাইছে ও? আর অফিসের সবাইকে কি ইরা চেনে না? যদি চেনেই থাকে তাহলে তো ধুর, কিছুই মাথায় আসে না। কোনো কিছু গন্ডগোল আছে। তা যাই, একটু মুভি দেখি, তারপর না হয় ঘুমানো যাবে। তাই যেই ভাবা সেই কাজ। জেলার মুভিটা দেখতে শুরু করলাম। তারপর মুভি দেখতে দেখতে রাত 12টা বেজে গেল। ঘুমও আসে, তাই ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে কলিং বেলের আওয়াজে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে গিয়ে দরজা খুলে দেখি ইরা। চোখগুলো লাল টকটকে হয়ে আছে, হয়তো কেঁদেছে। তাতে আমার কি? এত সকালে কি? একটু ভালোভাবে কথা বলতে পারো না? সবসময় এমনভাবে কথা বলো কেন? তাহলে শুনুন, একজনের সাথে কথা বলতাম, কিন্তু তার কাছে আবার মিষ্টি মিষ্টি কথাগুলো বিষাক্ত লাগতো। তাই এমন বিষাক্তভাবে কথা বলা। আর তখন থেকে ভেবেছি এমনভাবে কথা বলে হয়তো মানুষের ভালো লাগে।
আমার কথা শুনে আমার দিকে অশ্রুসিক্ত নয়নে তাকালো। কি হলো? এমনভাবে তাকানোর কি আছে? কিছু না, পাটিগুলো দাও। আজকের পর থেকে বাইরে খেয়ে নিব, আপনাকে এত কষ্ট করতে হবে না। আমাকে তোমার কি মনে হয়? মেয়ে মানুষ মনে হচ্ছে, আর কি মনে হবে? ইরার কিছু বলার আগে ভেতরে এসে টিফিন বাটিগুলো নিয়ে এসে দিলাম। আমি বাইরে খেয়ে নিব, আপনাকে এত কষ্ট করা লাগবে না। তুমি যদি আর একটা কথা বলিস না, তাহলে দেখিস তোর কি অবস্থা হবে। কথাটা বলেই চলে গেল। আমি শুধু হা করে ওর দিকে তাকিয়ে আছি। ফোনটা বাজতে গিয়ে রিসিভ করলাম, দেখি আব্বা ফোন দিয়েছে। তাই আব্বা এবং মার সাথে কথা বলছি। দরজা খুলে আছে, তাই এরা ভেতরে এসেই এই নাও তোমার খাবার। ওর কথা শুনে রেগে তাকালাম। মা ওর কথা শুনে ফেলেছে, তাই বলল, তোর রুমে মেয়ে মানুষ কোথা থেকে এলো? আরে মা, এখন আমি রেস্টুরেন্টে আছি, ওখান থেকেই মেয়ে মানুষের কণ্ঠ পাচ্ছ। তুই না বললি তুই তোর রুমে বসে আছিস, তাহলে রেস্টুরেন্টে গেলি কখন? আসলে মা, তুমি তো জানো আমি রান্না পারি না, তাই কাজের লোক রেখেছি, উনি রান্না নিয়ে এসেছে। তুই তো এটা আগে বললেই পারতি, আর একটু আগেই না বললি বাইরে খেতে যাবি। এখন আমি কি বলবো বুঝতে পারছি না, পড়েছি এক মানকার চিপায়। এখন কি বলি? হঠাৎ এরা আমার পাশে এসে বলতে শুরু করলো, আম্মু, আপনার ছেলে মিথ্যে কথা বলছে। আমি কোনো কাজের লোক না, আমি আপনার ছেলের গার্লফ্রেন্ড আর আপনার হবু বৌমা। আমাদের রিলেশন অনেক দিনের। আর কিছু বলতে যাবে তার আগে ওর মুখ চেপে ধরলাম। তারপর ফোনটা কেটে দিয়ে বললাম, এগুলো আপনি কি বললেন? হীরা মুখ থেকে হাত সরিয়ে নিয়ে বলল, যেটা সত্যি সেটাই বললাম। ছাড়ো, আমার কাজ শেষ হয়নি, আমি হোম রুমে যাব। এরা চলে গেল। আমি তো আবলের মতো সেজে গেছি। মাকে এখন কি বলি? ফোনটা বেজে উঠল। ফোনের দিকে তাকিয়ে দেখি আবার মা ফোন দিয়েছে। ভয়ে ভয়ে রিসিভ করলাম। রিসিভ করতেই, এই জন্য তুই বিয়ে করতে চাইছিস না, আগে বলতি তাহলে তো হয়ে যেত। ওর বাবার নাম্বার দিয়ে আমাকে দে, তোর আব্বু কথা বলে দিবে। আরে মা, ও মজা করলো। দুজনে পাশাপাশি ফ্ল্যাটে থাকি আর একই অফিসে কাজ করি। আমি রান্না পারি না দেখে খাবার দিয়ে যায়। আজকেও আসতো, আর তোমার সাথে কথা বলতে দেখে মজা করলা। আরও বিবাহিত, ওর বর আছে। হঠাৎ আবারও ইরা এসে বলল, কেমনটা লাগে? ওর দিকে তেড়ে গেলাম। ডানি আবারও দৌড়ে চলে গেল। ওই মেয়েটিকে ফোন দে, আমি ওই মেয়ের সাথে কথা বলবো। না, ওর সাথে কথা বলতে হবে না, ও মজা করছে। বলছি না ওই মেয়েকে ফোন দিতে, গিয়ে ফোন দে। কি যে বলবো বুঝতে পারছি না। না দিলে আমার কপালে দুঃখ আছে। বাধ্য হয়ে বের হতে দেখি ও আসে। ফোন এগিয়ে দিয়ে বললাম, নেন, মা আপনার সাথে কথা বলবে। ইরা ডেবিল মার্কে হাসি দিয়ে ফোনটা নিয়ে নিল। আমি আমার রুমে এলাম। ওদিকে আসসালামু আলাইকুম আম্মু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আপনার ছেলে আমার জন্য অন্য মেয়েকে বিয়ে করতে চাচ্ছে না। ওটা যদি বলতো তাহলে তো ওকে বারণ করতাম না। আসলে আম্মু, আমাদের ভিতরে ঝগড়া হয়েছে, তাই ও আপনাকে এমন বলেছে। আচ্ছা বুঝলাম। আচ্ছা তোমার নাম কি? ইসরা জাহান ইরা। আর আব্বু বিকেলে আপনাদের বাসায় যাবে। ঠিক আছে মা, তোমার আব্বুকে তাহলে পাঠিয়ে দিও। ওকে আম্মু। আম্মু, এখন রাখি, খাওয়া শেষ করে আবার অফিসে যেতে হবে। দুজনে কি একসাথে থাকো? না আম্মু, ও একটা বাসায় থাকছে আর আমি একাই। ওকে, তাহলে তোমরা খেয়ে নাও। তারপর ইরা ফোন কেটে দিয়ে আমার কাছে এলো। ঠোঁটের কোণে রাজ্য জয়ের হাসি। কি হলো, এমনভাবে হাসেন কেন? না কিছু না। আচ্ছা, ফোন নাও। আরে খেয়ে অফিসের জন্য রেডি হও। বস আমি না, তুমি। ওয়েট করো কিছুদিন, তখন বোঝাবো আমি কি জিনিস। আল্লাহ জানে মাকে কি বলেছে। ইরা চলে গেল। আমি উঠে খেয়ে এলাম। খাওয়া শেষ করে পরিষ্কার করে অফিসে যাওয়ার জন্য রেডি হলাম। রেডি হওয়া শেষ হতেই রুমে তালা দিয়ে নিচে এলাম। নিচে এসে গাড়িতে উঠতেই ইরা সামনে এসে দাঁড়ালো। আমাকে রেখে চলে যাচ্ছ মনে হচ্ছে। আমি কিছু না বলে বসে থাকলাম। ইরা দরজা খুলে সামনে এসে বসলো। আমি গাড়ি চালাতে লাগলাম। আমি চুপচাপ গাড়ি চালিয়ে যাচ্ছি। তখন ইরা বলল, আচ্ছা, জীবনগুলো এই গল্পের মতো হয় না কেন? চাইলেই সব কিছু পাওয়া যায়। মানুষের জীবন থেকেই গল্প লেখা হয়, তবে পুরো গল্প জীবন থেকে নেওয়া হয় না। গল্প সাজানোর জন্য কিছুটা কল্পনার আশ্রয় নিতে হয়। আমি সরি তো, আরেকটা সুযোগ দাও, আর অবহেলা কষ্ট কিচ্ছু দেবো না। আজব তো, আপনি ভুল কোথায় করেছেন যে আমার কাছে বারবার ক্ষমা চাইছেন? আপনি আপনার জায়গা থেকে ঠিক আছেন, আর আমি আমার থেকে ঠিক ছিলাম না। ওটা আমার দোষ। শুধু শুধু আপনি আমার কাছে ক্ষমা চাইছেন। দেখবা, এই পাথরেই আমার ভালোবাসা দিয়ে ফুল ফুটাবো। পাথর থেকে বুঝি গাছ জন্ম নেয়? জানা ছিল না।
তোমার মনটা বুঝি পাথর? মন কি কখনো পাথর হয়? আমি আর কিছু বললাম না, চুপ করে গাড়ি চালাতে থাকলাম। কেউ আর কিছু বললাম না। একটু পরে অফিসে চলে এলাম। তারপর অফিসে এসে বসলাম। তারপর কাজে মন দিলাম। একটু পরে ইরা কিছু ফাইল নিয়ে এলো। এসে বলল, এই ফাইলগুলো দেখো। কারো রুমে আসতে হলে পারমিশন নিয়ে আসতে হয়, তা জানেন না? আমার কথা শুনে ইরা রেগে তাকালো। আমি আমার মতো কাজ করতে থাকলাম। দুপুরে ব্রেক টাইম। এত বড় অফিস, একটা ক্যান্টিন নেই। করেছিটা কি? তুমি করে দাও, তাহলে তো হয়েই যাবে। প্রথম ফ্লোরের সব কিছু 3 নম্বর ফ্লোরে শিফট করে নাও, তাহলে তো হয়ে যায়। 3 নম্বর ফ্লোর তো ফাঁকাই পড়ে আছে। স্যারকে বলতে হবে, তারপরে এই বিলটা পাস করতে হবে। যদি এমনটা হয় তাহলে তো অনেকটা বেনিফিট আসবে, আর সব এমপ্লয়ীদের বাইরে খেতে যাওয়া লাগবে না। স্যারকে ফোন দিলাম। কয়েকবার রিং হওয়ার পর রিসিভ করলো। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো, তুমি? আলহামদুলিল্লাহ ভালো। তারপর স্যারকে সব কিছু বললাম। সব শুনে স্যার বললেন, করাই যায়। আচ্ছা, ওই প্রজেক্ট শুরু করতে পারো। ওকে স্যার। তারপর ফোন রেখে ম্যানেজারকে ফোন দিলাম। রিসিভ করতেই বললাম আমার রুমে আসেন। চুপ করে বসে আছি। ইরা দিকে তাকিয়ে দেখে আমার দিকে তাকিয়ে আছে। কি এমনভাবে তাকিয়ে আছেন কেন? না, কিছু না, শুধু দেখছি। বুঝেছ, দেখার ভিতরেও না একটা অসম্ভব শান্তি আছে, যা তুমি বুঝবে না। কিছু না হলে নিজের কেবিনে গিয়ে কাজ করেন। এমনভাবে দেখার জন্য আপনাকে জবে রাখা হয়নি। আমার কাজ কি জানো? কি কাজ শুনি? তোমাকে দেখে থাকা। শুধু তোমাকেই দেখ। সবচেয়ে বাজে কাজ। ম্যানেজার আসলো। তারপর বললাম একটা মিটিং অ্যারেঞ্জ করেন। কিসের মিটিং স্যার? টিফিন শেষ করে সবাইকে মিটিং রুমে ডাকেন, ওখানেই কথা হবে। ম্যানেজার জি স্যার বলে চলে গেল। একটু পরে মিটিং রুমে এলাম। এসেই বললাম আপনাদের সাথে আজকে আমার প্রথম মিটিং এই জন্যই ডাকা হয়েছে যে প্রথম তলাতে ক্যান্টিন বানানো হবে, আর প্রথম তলার সব কিছু 3 তলায় শিফট করা হবে। কি বলেন সবাই? তাহলে তো ভালোই হয় স্যার, বাইরে হোটেলে গিয়ে খেতে হয়। যদি অফিসে ক্যান্টিন হয় তাহলে তো ভালোই হবে। ভালো মানের খাবার এবং স্বাস্থ্যসম্মত খাবার পাওয়া যাবে। ঠিক বলেছেন, আর এটাই বলার জন্য মিটিং ছিল। আর কিছু বিষয় বললাম। তারপর মিটিং শেষ করলাম। তারপর আবার কেবিনে চলে এলাম। কেবিনে আসতে ইরা বলল, স্যার, আমার ছুটি লাগবে, আমি কি যেতে পারি? ভ্রুকুসকে তাকিয়ে বললাম, কিসের জন্য ছুটি লাগবে শুনি? আসলে স্যার, আজকে হবু শ্বশুরবাড়িতে যাব তো, বিয়ের দিন তারিখ ঠিক করতে। আব্বু আম্মু যাবে, আমি না গেলে হয় বলেন? আমার শ্বশুর শাশুড়ি দেখবে না তাদের বৌমাকে? কিছু বলতে গিয়েও বললাম না। না, একবারে অফিস শেষ করে যেতে পারবেন। এখন গিয়ে কাজ করেন। আহা জান গো আমার, আমি গেলাম, থাক তুমি তোমার অফিস নিয়ে। কি আর বলবো, বস পিএস হলে আর এমপ্লয়ি বস হলে যা হয় আর কি। ইরা চলে গেল। আমি অফিস শেষ করে বাসায় এলাম। ওইদিকে আমি আপনার ছেলের অফিসের বস, আর এটা আমার মেয়ে, নাম ইসরাত জাহান ইরা, আর এটা আমার ওয়াইফ। কিন্তু স্যার, আপনারা এই গরিব ঘরে কি মনে করে আমার ছেলে কি কিছু করেছে? আমি তোমাকে বললাম না তখন? তাই তো এত আয়োজন করা। কিন্তু স্যার, আপনারা এত বড় লোক, আপনাদের সাথে আমাদের কিভাবে যায় বলেন? আমি ভেবেছিলাম যে আপনারা আমাদের মতোই হবেন, আর আপনারাও আসবেন, তাই ইরা আমাকে বলেছিলাম যেন পাঠিয়ে দেয়। কেন, আমাদের কি মানুষ মনে হয় না? আর বড়লোক হয়েছি তো কি হয়েছে, এতে কি আসে যায়? আপনাদের ছেলে অনেক ভালো, তাই হাতছাড়া করতে চাই না। এমন ছেলে কয়টা পাওয়া যায় বলেন? কিন্তু তাও স্যার, আমরা একেবারে গরিব, অতি সাধারণ। আপনার মেয়ে আমাদের সাথে কিভাবে মানিয়ে চলতে পারবে? আব্বু, ওটা নিয়ে চিন্তা নেই, আমি সব পরিস্থিতি থেকে মানিয়ে নিতে পারি। যদি পারো তাহলে তো ভালো, তাও কিন্তু একটা থেকে যাচ্ছে। আব্বু, কোনো চিন্তা নেই, আমি বললাম তো কোনো প্রকার অভিযোগ পাবে না এই বিষয়ে। কিন্তু ছেলে নেই, ওর মতামত না নিয়ে কি বিয়ে ঠিক করা ঠিক হবে? সকালে ওর সাথে কথা হয়েছে, চিন্তা নেই ওইসব নিয়ে। ঠিক আছে, তাহলে কিন্তু মহারণা কিচেন আমাদের অবস্থান তো বুঝতেই পারছেন। আমি বলছি, কাবিননামায় এটা উল্লেখ করা থাকবে যে আপনার ছেলেই মোহরানা। ছাড়লেও আমার, থাকলেও আমার। ইরার কথা শুনে মা বাবা আর ইরার আব্বু আম্মু অবাক হয়ে তাকিয়ে আছে। তারপর আব্বা বললেন, মা, এটা কোনো মহারণা হলো? মহারণাতে কোনো টাকা বা কোনো দামি জিনিস হয়ে থাকে। আপনার ছেলে কি দামি কিছু না আমার কাছে? সে তো অতি মূল্যবান। আচ্ছা,
তাও যখন বলছে তাহলে ঠিক আছে, 10,000 টাকা এবং আপনার ছেলে মোহরানো হয়ে থাকলো। এবার তো আর না করতে পারবেন না, তাই না আব্বু? আর টাকা পয়সা কি করব, যা আছে তা দিয়ে বাকি জীবন বসে বসেই খেতে পারবো। ঠিক আছে মা, তোমার কথাই থাকলো। আপনি কি বলেন স্যার? আপনার মেয়ের সাথে কি একমত? ওর ভালোবাসাটা বুঝলাম, আর রাজি না হয়ে কি করব শুনি। আমি আমার মেয়ের সাথে একমত। হালকা কিছু খাবার ব্যবস্থা করছি, নেন খেয়ে নেন। অফিস থেকে বাসায় এসে বসে আছি। ওদিকে কি যে হচ্ছে আল্লাহ জানেন। ফোনটা বেজে উঠল। ফোনের দিকে তাকিয়ে দেখি আননোন নাম্বার। ফোনটা রিসিভ করতেই একটা মেয়ে কণ্ঠে বলে উঠল, কোথায় আছো তুমি? গতকাল যেখানে দেখা হয়েছে সেখানে আসো, ওই কফি শপে বসে আছি। কি আপনি? আর কোথায় ডাকছেন? আমি রাইসা। ও আচ্ছা, ওয়েট করো, আমি আসছি। ফোন কেটে দিয়ে ফ্রেশ হয়ে আবারও বেরিয়ে পড়লাম। তারপর 5 মিনিট হাঁটার পরে কফি শপে এলাম। ভেতরে আসি দেখি রাইসা একটা চেয়ারে বসে আছে। আমি গিয়ে ওর অপর পাশে বসলাম। কেমন আছো? এই তো ভালো, তোমার কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। তারপর ওর সাথে বিভিন্ন বিষয়ে কথা বলতে লাগলাম। এমনভাবে বেশ কিছুক্ষণ চলে গেল। চলো রেস্টুরেন্টে যাই, ডিনার করি। না থাক, আজকে নয়, অন্য কোনো দিন। আচ্ছা, আমি তাহলে গেলাম। ওকে যাও তাহলে। রেস্টুরেন্টের দিকে যেতে লাগলাম, তখন ফোনটা বেজে উঠল। ফোনের দিকে তাকিয়ে দেখি আবারও আনোয়ার নাম্বার। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে বলল, কোথায় আছো তুমি? বুঝলাম এটা ইরা। এই তো বাইরে আছি, ভাবছি রেস্টুরেন্টে ডিনার করার জন্য যাব। তুমি বাসায় আসো, আমি বাসায় আসছি। আর বাইরে খেতে হবে না, চলে আসো। কিন্তু আপনি কখন আসলেন? এসে তোমাকে ফোন দিলাম, তুমি বাসায় আসো তো। জি। ফোন কেটে দিয়ে বাসার দিকে হাঁটতে লাগলাম। একটু পরে বাসায় এসে দেখি আমার বাসা খোলা আছে। এটা কেমন হলো? তাহলে কি এর কাছে ডুপ্লিকেট চাবি আছে? না থাকলে দরজা খুলে কিভাবে? আমি ভেতরে আসতে দেখি এরা সবাই বসে আছে। কি ব্যাপার, আপনি এখানে যে? আজকে থেকে তোমার সাথে ঘুমাবো, তোমার সাথেই থাকবো, তোমার সাথেই খাবো। আপনি কি পাগল হয়েছেন নাকি? বিয়ের কথা পাকা হয়ে গেছে, আর কিছুদিন পরে বিয়ে। ঘুরে তো একসাথে থাকতেই হবে, তাই ভাবছি এখন থেকেই থাকি আর কি। এটা কিন্তু ঠিক না। যেখানে মহারানা পরিশোধ না করা পর্যন্ত স্ত্রীকে স্পর্শ করা হারাম, সেখানে আপনি আমার সাথে ঘুমাতে চান? রিলেশন থাকতে তো কত কিছু বলতে, এখানে ওখানে কিস দিতে। আর এখন এই কথা বলছো? তখন ভুল করেছি এবং পাপ করেছি, আর আল্লাহর কাছে মাপ চেয়ে নিয়েছি। আমি আপনার সাথে ঘুমাতে পারবো না। মোহরানা কি করেছে জানো? মোহরানা হিসেবে বেশি না, 10,000 টাকা, আর তোমাকে কাবির নামায় উল্লেখ করা থাকবে। তোমাকে আমি ছাড়ছি না, প্রয়োজনে মারা যাবার পরে ভূত হয়ে তোমার ঘাড়ে বসে থাকবো। একটু তাকিয়ে থেকে রুমে এসে চেঞ্জ করে নিলাম। তারপর বাইরে এসে বললাম, আপনি আপনার রুমে যান। এরা উঠে মুখ বাঁকিয়ে চলে গেল। আমি সোফায় বসে ফেসবুকে ভিডিও দেখতে লাগলাম। এমনভাবে বেশ কিছুক্ষণ কেটে গেল। উঠে গিয়ে নামাজ পড়ে এলাম। দেখি এরা খাবার নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছে। আমি আসতেই টিফিন বাটি এগিয়ে দিয়ে দিল। কেমন মুখ ফুলিয়ে রেখেছে, বুঝলাম না কেন এমন করে আসে। আমি কিছু না বলে টিফিন বাটি নিয়ে বাসের ভেতরে এলাম। তারপর খাওয়া দাওয়া শেষ করে ল্যাপটপে কিছু কাজ করে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে কলিং বেলের আওয়াজে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে গিয়ে দরজা খুলে দিলাম। এত সকাল সকাল কি? কফি না চা খাবা? আমি কিছুই খাবো না। সমস্যা নাই, খেতে বলেছি দেখে ভাব দেখাচ্ছ। এখানে ভাব দেখানোর কি আছে বুঝলাম না। এরা চলে গেল। আমি আবার রুমে এসে শুয়ে পড়লাম। ধুর, সকাল সকাল ঘুমের 12টা বাজিয়ে দিল। শুয়ে থেকে গেম খেলতে শুরু করলাম। বেশ কিছুক্ষণ পরে আবার ইরা এলো। এসে বলল, আবার শুয়ে আছো কেন? উঠে ফ্রেশ হতে পারো না? এই একদম জোর ঘাড়তে আসবেন না। এরা মাথায় হাত দিয়ে আমার দিকে রাগে চোখে তাকিয়ে আছে। কি হলো? এমনভাবে তাকিয়ে থাকার কি আছে? আমি কি আপনাকে ভয় পাই নাকি? এরা কিছু না বলে বাইরে চলে গেল। তারপর হাতে ঝাড়ু নিয়ে এলো। এটা দিয়ে কি করবা? তোমার শরীরে অনেক ময়লা জমেছে, তাই ভাবছি ওগুলো পরিষ্কার করবো। কিছু না বলে উঠে চলে এলাম ওয়াশরুমে। ইরা হাসতে লাগলো। ফ্রেশ হয়ে রুমে এলাম। দেখি ইরা খাবার নিয়ে এসেছে। খাবার রেখে চলে গেল। আমিও খেয়ে নিলাম। তারপর খাওয়া শেষ করে রুমে এসে অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে নিয়ে বাইরে আসে দেখি ইরাও বের হচ্ছে। কিছু না বলে নিচে এসে গাড়ি বের করলাম। ইরা গাড়িতে উঠে বসলো। মুখটা এমন করে আছো কেন? মুখে কোনো হাসি নেই? এমনিতেই। আচ্ছা, নিচ থেকে চলে গেলেন, আবার আসলেন কেন? এতদিনে কাউকে পাননি? আমার কথা শুনে ইরা চুপ করে আছে, কিছু বললো না। আমি আর কিছু বললাম না।
একটু চুপ থাকার পর ইরা বলল, বারবার পুরনো কথা কেন টেনে নিয়ে আসো? না আসলে হয় না? নতুন কিছু নিয়ে ভাবো না। নতুন কিছু কি ভাববো? ভাবতে আর ভালো লাগে না। এত কিছু ভেবে হবেটা কি? মানুষ বাঁচে আর কতদিন? কেন একা একা কি জীবন পার করা যায় না? মানুষ কি একা একা বেঁচে থাকতে পারে না? পারবে না কেন? অবশ্যই পারবে, কিন্তু জীবনের শেষ বয়সে তো কাউকে না কাউকে প্রয়োজন হবেই, তাই না? আমাকে না হয় সেই প্রয়োজনটা করে নাও। একসাথে বুড়ো হওয়ার ইচ্ছে নেই? না, ইচ্ছে নেই। এই কবে কি হয় না হয় তা ঠিক আছে, এই বেঁচে আছি এই নেই। সে যাই হোক, আপনি আপনার মতো করে ভাবতে থাকেন। আমি তো ভেবেই রেখেছি আমাদের 4 জনের পরিবার হবে। আমি, তুমি, আব্বু, আম্মু। আর আল্লাহ যদি আমাদের কোলে কাউকে দেয় তাহলে আরেকজন পারবে। বেশ হবে না বলো? ভালো তো, গুড গুড। তারপর অফিসে চলে এলাম, বসে আছি। তখন ম্যানেজার এলো। এসে গতকাল যে প্রজেক্টের কথা বলেছিলাম ওটার বিষয়ে কথা বললাম। আগামীকাল থেকে সব কিছু শুরু হবে। দুপুরে খাবার জন্য বের হবার আগেই এরা একটা ব্যাগ নিয়ে হাজির। দেখে বোঝা যাচ্ছে রেস্টুরেন্ট থেকে আসছে এই ব্যাগ। বাইরে যাওয়া লাগবে না, খাবার এখানেই আছে, যাও ফ্রেশ হয়ে আসো। ভালো করেছেন। উঠে ফ্রেশ হয়ে এলাম। তারপর খাবার খেতে বসলাম। ইরাও আসলো। এসেই বলল, একটু ওয়েট করতে পারো না? একা একা খেতে বসে গেলে? কি করব বলেন, অনেক খিদে পেয়েছে তো। ইরাকে রাগানোর জন্য বললাম, আপনার হাতে ওই রকম খাবার খেতে খেতে অবস্থা খারাপ হয়ে গেছে। ওগুলো খাবার কে খায় শোনে? কি? আমার হাতের রান্না ভালো না? ঠিক আছে, রাত থেকে আর দিব না, খেতেও হবে না আর। বাইরের খাবার খেও। আমি মুচকি হেসে খেতে থাকলাম। তারপর খাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে আবারও কাজে মন দিলাম। বিকেলের দুজনে একসাথে বাসায় ফিরছি। তখন হঠাৎ ইরা বলল, এই গাড়ি থামাও। কেন? আরে বাবা থামাও না। আমি আপনার বাবা? না মানে আসলে তা যাই হোক, এখন গাড়ি থামাও। ইরার কথা শুনে গাড়ি থামালাম। তারপর ইরা নেমে গেল। এ আবার কোথায় যাচ্ছে? আমিও নেমে পেছনে পেছনে গেলাম। দেখে একটা ছেলে এবং মেয়ের কাছে গিয়ে দাঁড়ালো। আপু তুমি? তুই এখানে কি করছিস আর ছেলেটাকে? আসলে আপু এটা আমার বয়ফ্রেন্ড। তা ঠিক আছে, কিন্তু ছেলেটাকে তুই মারলি কেন? আসলে আপু বলতে পারিস না কেন মারলি? এই ছেলে, তুমি বলো তো, ও তোমাকে মারলো কেন? আসলে আপু ওই রুম ডেটের কথা বলছিল, আমি না করেছি বলে ব্রেকআপ করবে বলছে, আরো কত কি বলছে, তাই রেগে গিয়ে থাপ্পড় মেরেছি। ওকে আরো 2টা থাপ্পড় দে। চুপচাপ শুধু দেখছি। ইরার কথা শুনে ওর বোন ছেলেটাকে আরো 2টা থাপ্পড় দিল। ছেলেটা মাথা নিচু করে আছে। ও ব্রেকআপ করবে কেন? তুই ব্রেকআপ করে নে। আর যদি তোর সামনে আসে তাহলে তার পায়ে জুতা খুলে থাপ্পড় দিবি। আমি ইরার কানের কাছে মুখ নিয়ে আস্তে আস্তে বললাম, চলেন আমরা রুম ডেট করি। আমার কথা শুনে ইরা আমার দিকে বড় বড় চোখ করে তাকালো। তারপর মুচকি এসে বলল, বাসায় চলো, তারপরে সব হচ্ছে। আরে এই তুই এখনই বাসায় যাবি? এই সব 3rd ক্লাস ছেলে কোথা থেকে আসে কে জানে? এতে পরিবারের শিক্ষাও নেই কেমন? ছেলেটা মাথা নিচু করে আছে। চোখ থেকে পানি পড়লে দেখলাম। মনে হচ্ছে কাহিনীটা অন্য কিছু। ছোট ভাই, তোমার নাম্বারটা দাও তো। আপনি ওর নাম্বার কেন নেবেন? কখনো কখনো কিছু জিনিস চোখের দেখা সত্যি না হতে পারে। আর তুমি যেই কথাগুলো বললে তার কি কি প্রমাণ আছে? আপনি কে যে আপনাকে প্রমাণ দিতে হবে? আচ্ছা, দেওয়া লাগবে না। আচ্ছা ছোট ভাই, তুমি বলো কি হয়েছে? আসলে ভাইয়া মাইশা যেগুলো বললো ওগুলো কিছুই না। ওকে একটা ছেলের সাথে রেস্টুরেন্টে দেখলাম, আগে থেকে সন্দেহ ছিল ও অন্য কারোর সাথে রিলেশন করছে, তাই পিছু পিছু এই পর্যন্ত আসছি। আমি ওই ছেলের বিষয়ে জিজ্ঞেস করাতে আমাকে অনেক কথা শোনালো আর মারলো। আচ্ছা, তুমি যে সত্যি বলছো তার কি প্রমাণ আছে? ছেলেটা পকেট থেকে ফোন বের করে আমার দিকে এগিয়ে দিল। তারপর দেখলাম সত্যি মাইশার একটা ছেলে বসে আছে এবং আরও কিছু ছবি দেখালো, যেটাতে কোনোটাই খাইয়ে দিচ্ছে, কোনোটাই একে অপরের দিকে চোখে চোখ রেখে তাকিয়ে আছে। আচ্ছা ছোট ভাই, বুঝলাম। আর কোন ক্লাসে পড়ো? অনার্স 2nd ইয়ারে। তোমার আব্বু কি করে? একটা বেসরকারি কলেজের শিক্ষক। জানেন ভাইয়া, আমি রিলেশন করতে চাইনি, কিন্তু ও এমনভাবে পিছনে পড়েছিল মনে হচ্ছে আমাকে ছাড়া বাঁচবে না, আমাকে অনেক ভালোবাসে আর কত কি, তাই ওর সাথে রিলেশনে চাই। আর এখন অন্য জনের সাথে রিলেশন করছে, কিছু বলে উল্টা পাল্টা বলে, অনেক কথা শোনায়। আর আজকে তো গুনে গুনে 4টা থাপ্পড় দাও ওকে। আর শোনো, এমন 3rd ক্লাস মেয়ের সাথে রিলেশনে থাকা চেয়ে না থাকাই ভালো। এরা কিছু বলতে আসবে তখন বললাম, আপনি কিছু বলবেন না। আল্লাহ এর থেকে ভালো কাউকে জীবনসঙ্গী হিসেবে রেখেছে, চিন্তা করিও না। আর ও যদি তোমার সামনে যায় তাহলে তুমি ওর গালে পায়ের জুতো খুলে মারবা।
আর বেকআপ করে যাও। যাওয়ার আগে থাপ্পড় মেরে তারপর যাও। না ভাইয়া, আমি ওকে মারতে পারবো না। তোমাকে মারতে বলছি না, মারো। আর শোনো, ও যদি ব্যাক করতে চায় তাহলে ওকে ভুলেও ওকে আর ফিরিয়ে নেবে না। যদি নাও তাহলে সেম কাজ করবে। এসব মেয়ে কখনো এক পুরুষে আসক্ত থাকতে পারে না। এরা কারো ভালোবাসা পাওয়ার যোগ্য না। আর চিন্তা করিও না, তোমাকে আঘাত করার ফল আল্লাহকে অবশ্যই দিবে। এখন তুমি যাও। আর যা বললাম মাথায় রেখো, ও তোমাকে কখনো ভালোবাসেনি আর কখনো ভালোবাসবেও না। আর যদি ফিরতে চায় তাহলে বুঝবে আবার টাইম পাস করার জন্য ফিরেছে। এখন যেই কষ্ট পাচ্ছ এর থেকে তখন আরও বেশি কষ্ট পাবা। মাথায় থাকবে কথাগুলো। আর এইসব মেয়ের থেকে সবসময় সাবধানে থাকবে। মানুষ যতটা ভালোবাসা দেখায় ততটা ভালোবাসে না। এখন তুমি যাও। ছেলেটা চলে যেতেই মাইশা বলল, এর ফল ভালো হবে না। আমি কিছু বলতে যাব তার আগে ইরাওকে ধরে দুই গালে দুইটা থাপ্পড় দিল। এত জোরে মেরেছে যে দুই গালে 5 আঙ্গুলের দাগ বসে গেছে। আর আপনাকে বলছি, সত্যিটা না জেনে কখনো বিচার করতে যাবেন না। এবার বাসায় যা। যদি আর কখনো এমন কিছু শুনি তাহলে তোর কি যে করবো আমি নিজেও জানি না। এর ফল কিন্তু ভালো হবে না। আমি মিটমিট করে হাসতে লাগলাম। মাইশা চলে গেল ওর গাড়ির কাছে এবং এরাও গাড়ি দেখে হাঁটতে লাগলো। আমিও পেছন পেছন এসে গাড়িতে উঠে বসলাম। তারপর গাড়ি স্টার্ট দিয়ে চালাতে শুরু করলাম। আমি কিছু বলছি না, ইরাও কিছু বলছে না। বেশ কিছুক্ষণ পরে ইরা বলল, এমনভাবে হাসবা না। যা শালা, হাসলেও দোষ আবার চুপ করে থাকলেও দোষ। আচ্ছা ঠিক আছে, হাসবো না, চুপ করে থাকছি। আর কিছু না বলে চুপ করে থাকলাম। তারপর বাসায় চলে আসলাম। আমি আমার বাসায় আর ইরা ওর বাসায়। ফ্রেশ হয়ে অজু করে বসে আছি। মাগরিবের আজান দিতে উঠে নামাজ পড়তে গেলাম। তারপর নামাজ পড়ে এসে বাইরে হাঁটতে লাগলাম। কি আর করার, হেঁটে হেঁটে ঘুরি একটু। ফোনটা বেজে উঠল। পকেট থেকে বের করে দেখি এরা ফোন দিয়েছে। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে বলতে শুরু করলো, তুমি কোথায় আছো? আর নামাজ পড়তে গিয়ে কি এতক্ষণ লাগে? কেন, রেস্টুরেন্টের দিকে যাচ্ছি। কোনো সমস্যা হয়েছে? রেস্টুরেন্টে কেন? রেস্টুরেন্টে মানুষ কি করে? ডিনার করার জন্য চায় বা কিছু খেতে চায়। যদি বাইরে খেয়ে আসো তাহলে তুমি বাসায় ঢুকতে পারবে না, বলে দিলাম। আপনি তো বললেন খেতে দিবেন না, তাই বাইরে খেতে আসি। এরা কিছু না বলে ফোনটা কেটে দিল। চা বাবা, রেগে যাওয়ার কি আছে বুঝলাম না। এই জন্য বলে মেয়েদের মন বোঝা নয় রে নয় সোজা। সে যাই হোক, একবারে এশা নামাজ পড়ে বাসায় যাব। আবারও এদিকে ওদিকে ঘোরাঘুরি করতে লাগলাম। আবার ফোনটা বেজে উঠল। ফোনের দিকে তাকে দেখে আবারও ইরা ফোন দিয়েছে। ফোনটা রিসিভ করতেই আবারও শুরু করলো বকা। এতক্ষণ লাগে বাসায় আসতে? একেবারে নামাজ পড়ে বাসায় যাব, এর আগে না। ওকে ঠিক আছে, নামাজ পড়েই বাসায় চলে আসবা, একদম দেরি করবা না। জি। তারপর ফোন কেটে দিয়ে আরেকটু ঘুরে নামাজ পড়ে বাসা চলে এলাম। এসে সোফায় বসে আছি। তখন ইরা রুমে এলো। এসে বলল, তখন কি বললাম? রুম ডেট করবা তাই না? অপেক্ষা করো, আমি আসছি। ওর দিকে ভ্রুকোচকে তাকিয়ে আছে। এরা মিটমিট করে হাসে। আর শোনেন, তখন মজা করে বলেছি, বিয়ের আগে এগুলো কখনোই সম্ভব নয়। আমি তো সিরিয়াসভাবেই নিয়েছি, বিয়ের আগেই বাসায় করব। আগেই করে নিলাম, কয়েকদিন পর তো বিয়ে করছি তাই না? পাগল না মাথা খারাপ, ওগুলো হচ্ছে না। তখন থেকে তো আমার মাথার ভিতরে এইসব কিছুই চলছে। শোনো না গো, এই শোনো না, যান যান, শোনো না। পাগল হয়েছেন নাকি আপনি? আপনার বাসে যান তো, পাগলের প্রলাপ শুরু করেছে। আচ্ছা ঠিক আছে, প্রলাপ করবো না। আচ্ছা শোনো, সত্যি কি খেয়ে এসেছো? না, খেয়ে আসেনি। ওকে যান, আমি এখনই খাবার নিয়ে আসছি। ইরা চলে গেল। একটু পরে ইরা খাবার নিয়ে আসলো। তারপর 2টা প্লেট নিয়ে এলো। ইরা খাবার দিতেই খেতে শুরু করলাম। তারপর খাওয়া শেষ করে বসে আছি। ইরা চলে গেল। আমি আমার মতোই বসে ফোন টিপতে থাকলাম। ইরার আসেনি। আমি দরজা লাগিয়ে রুমে এসে শুয়ে পড়লাম। তারপর ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে যেমনভাবে প্রতিদিন ঘুম ভাঙে সেভাবেই ভাঙলো। ফ্রেশ হয়ে রুমে এসে খাবার খেলাম। ইরাও খেলো। আচ্ছা যান, রেডি হয়ে নেন, অফিসে যেতে হবে। ওকে জানো। তারপর ইরা যেতেই রেডি হয়ে নিলাম। বাসায় তালা দিলাম। ইরা বের হয়ে এলো। মেয়েটাকে মেকআপ ছাড়াই অনেক সুন্দর লাগে, তাই তো মেকআপ দেয় না। আমি নিচে এসে গাড়ি বের করে নিয়ে আসতেই ইরা উঠে বসলো। তারপর অফিসে চলে এলাম। দেখতে দেখতে কয়েকদিন চলে গেল। আজকে শুক্রবার, ছুটির দিন। সকালে একটা দুঃস্বপ্ন দেখে ঘুম ভাঙলো। কেউ একজন গাড়ির নিচে চাপা পড়েছে। গাড়ির চাকা ওর বুকের ওপর দিয়ে চলে গেছে, কিন্তু ওটাকে বুঝতে পারছি না। তার আগে ঘুমটা ভেঙে গেল। শরীরটা ঘেমে গেছে। সকাল হয়েছে। শুনেছি ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়, কিন্তু এখনও তার প্রমাণ পাইনি। কিন্তু
আজকে কেন জানি ভয় করছে অনেক। কে হতে পারে ওটা? উঠে পানি খেলাম, তারপর নিঃসুপ হয়ে বসে থাকলাম। বেশ কিছুক্ষণ পরে কলিং বেল বাজতেই উঠে গিয়ে দরজা খুললাম। কেন জানি ইরাকে দেখতে অনেক সুন্দর লাগছে, তাই একদৃষ্টিতে তাকিয়ে আছি। এর আবার আজকে কি হলো? এমনভাবে তাকিয়ে আছে কেন? আচ্ছা তো থাক, দেখি কতক্ষণ তাকিয়ে থাকতে পারে। হঠাৎ কিছু একটা মনে পড়তেই চোখ সরিয়ে বললাম, সরি। এই সকালে গাঁজা সেবন করেছো নাকি? আজকে তোমাকে কেমন অদ্ভুত মনে হচ্ছে। সিগারেটের গন্ধ সহ্য করতে পারে না, আবার গাঁজা খাবো? আমি ঠিক আছি। আর এতদিন তোমার সাথে এমন ব্যবহার করার জন্য সত্যি সরি। আমার কথা শুনে এরা জড়িয়ে ধরে কেঁদে দিল। আহা, কাঁদো কেন? তোমার এমন ব্যবহারে কতটা কষ্ট পেয়েছি জানো? প্রতিটা রাতে কাঁদতে কাঁদতে ঘুমিয়েছি। আর আমিও সরি তোমার সাথে ওই রকম করার জন্য। জানি না আমার কি হয়েছিল যে তোমার সাথে ওই রকম করেছিলাম, কিন্তু সত্যি বলছি তোমাকে সেই আগের মতোই এখনো ভালোবাসি। সরি। আচ্ছা হয়েছে, আর কাঁদতে হবে না, অনেক কেঁদেছ। ইরার মাথা উঁচু করে চোখের পানি মুছে দিয়ে দুই চোখের উপরে কিস দিলাম। ইরা আবারও শক্ত করে জড়িয়ে ধরে ঢুকরে কেঁদে উঠল। আহা, আবার কি জন্য কান্না করো? কিন্তু ঢুকরে কেঁদেই যাচ্ছে। আচ্ছা, চোখের পানিতে কি আমাকে সকাল সকাল গোসল করানোর ইচ্ছা আছে নাকি? সরি। ওকে, ঠিক আছে তো। আচ্ছা, সব কিছু বাদ দিয়ে খেয়ে চলো দুজনে ঘুরতে বের হই। আমার সাথে আর এমন করবে না তো? ওকে, ঠিক আছে তো। আর কখনো এমন করব না। এখন কান্না থামাও আর খাবার নিয়ে আসো। আবারও ওর চোখের পানি মুছে দিয়ে কপালে একটা চুমু দিলাম। এরা চলে গেল আর আমি এসে গেঞ্জি চেঞ্জ করে নিলাম। বাপরে বাপ, ওর চোখের পানি না ঝর্ণার পানি বুঝতে পারছি না। একটু পরে ইরা খাবার নিয়ে এলো। এক প্লেটে খাবার ওঠাও। ইরা মুচকে এসে এক প্লেটে খাবার ওঠাতেই আমি প্লেট নিয়ে এক লোকমা ভাত তুলে খাইয়ে দিলাম। তারপর আমি খেলাম। এমনভাবে খাওয়া দাওয়া শেষ করলাম। আচ্ছা, এবার যাও, রেডি হয়ে নাও। ওকে। ইরা উঠে গালে একটা কিস দিয়ে চলে গেল। আমি মুচকি হেসে উঠে রেডি হলাম, বসে আছি। তখন ইরা এলো। ওকে কালো গ্রাউন্ডে অনেক সুন্দর লাগছে। ওকে দেখে আবার নতুন করে ক্রাশ খেলাম। এসে বলল, চলো এবার যাওয়া যায়। চলো। তারপর দুজনে বেরিয়ে পড়লাম। নিচে আসতে ইরা বলল, রিক্সায় যাবো কিন্তু। ওকে ম্যাডাম, আপনার ইচ্ছা। তারপর রিক্সার জন্য অপেক্ষা করতে লাগলাম। একটা রিক্সা আসতেই উঠে পড়লাম। এরা উঠে একটা হাত ধরে কাঁধে মাথা রাখলো। সকাল থেকে মনের ভিতরটা কেমন অস্থির হয়ে আছে। মনে হচ্ছে আজকে কিছু একটা অঘটন ঘটবে। পাশে একটা প্লেস আছে ঘোরাঘুরির মতো, ওখানে এলাম। তারপর দুজনে বসে থাকলাম। যেমনটা চেয়েছিলাম আজকে তেমনটাই হচ্ছে। ইনশাল্লাহ আর কষ্ট থাকবে না। আল্লাহ মাফ করো। তাও পাপ করা হয়ে গেল। শোনো, বিয়ের তারিখটা আগামী রবিবারটাই করে নাও। তোমার জন্যই তো অপেক্ষা করছিলাম, কবে তুমি সব রাগ অভিমান ভুলে আবারও কাছে টেনে নেবে, আবারও ভালোবাসি কথাটা বলবে। ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। হয়েছে যমুনা, এমন চিৎকার করা লাগবে না, আমি কালা না যে শুনতে পাই না। কিছুক্ষণ বসে থেকে উঠে পড়লাম। চলো এবার অন্য কোথাও যাই। তারপর উঠে হাত ধরে হাঁটতে হাঁটতে রাস্তার পাশে এলাম। আইসক্রিম খাবো। আচ্ছা দাঁড়াও, আমি নিয়ে আসি। রাস্তার অপর পাশে দোকান, তাই ওদিকে যা লাগবে। অপর পাশে চলে এলাম। তারপর আইসক্রিম নিয়ে আসার সময় হঠাৎ কোথা থেকে একটা কার এসে দিল ধাক্কা। গাড়িটা এত জোরে ধাক্কা দিল যে কিছু দূরে গিয়ে একটা বিদ্যুতের খাম্বায় মাথা গিয়ে লাগলো। এত জোরে লাগলো মনে হচ্ছে মাথা জায়গায় মাথা নেই। এরাকে দেখলাম আমার দিকে দৌড়ে আসে, আর কিছু মনে নেই। গাড়িটা ধাক্কা দিয়ে দাঁড়ায়নি, চলে গেছে। এরা দৌড়ে এসে ওর মাথা কোলের উপর নিয়ে চিৎকার করে কেঁদে উঠল। আশেপাশের মানুষজন জমা হয়ে গেল। প্লিজ কেউ সাহায্য করুন, ওকে হাসপাতালে নিতে হবে, প্লিজ প্লিজ কেউ সাহায্য করুন। ইরার কথা শুনে কেউ যেন আসে না। অনেক ব্লিডিং হচ্ছে, চারপাশ লাল হয়ে গেছে। ইরা যে আকাশের পছন্দ মতো কালো গাউন পরেছিল ওটাও লাল হয়ে গেছে। সবাই দেখছে এবং ফটো তুলতে ব্যস্ত। বর্তমানে তো মানুষের মন থেকে মনুষ্যত্ব উঠে গেছে। ওখান দিয়ে একজন পুলিশ অফিসার যা ছিল, উনি ভিড় ঠিরে ভিতরে এসে দেখে এই অবস্থা। পুলিশ অফিসার বলে উঠল। পুলিশ অফিসারের কথা শুনে ইরা ওর স্কার্ফ খুলে আকাশের মাথায় বেঁধে দিল। হাসপাতালেও কাছে নেই যে কুলে করে উঠিয়ে হাসপাতালে নিয়ে যাবে। পুলিশ অফিসার এর মধ্যে অ্যাম্বুলেন্স ফোন দিয়ে দিয়েছে। ইরা কেঁদে যাচ্ছে তো কেঁদেই যাচ্ছে। 5 মিনিট যেতেই অ্যাম্বুলেন্স চলে এসেছে। তারপর আকাশকে নিয়ে হাসপাতালে চলে এলো। ইরা সারা রাস্তা কেঁদেছে আর বলেছে, আকাশ,
ওঠো না, এই চোখ খোলো না। ইরা সারা রাস্তা পাগলের মতো শুধু এগুলো বলেছে এবং কেঁদেছে। আকাশকে অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে তাড়াতাড়ি ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া হলো। 2 মিনিট যেতে দুজন ডক্টর এবং নার্স অপারেশন থিয়েটারে গেল। ইরা বাইরে বসে কেঁদে যাচ্ছে এবং পুলিশ অফিসারও আছে। একটা সময় পুলিশ অফিসার ইরাকে বলল, ম্যাম, আপনার মনের অবস্থা বুঝতে পারছি। আপনার বাসায় লোকজনকে বিষয়টা জানানোর প্রয়োজন। আপনি যদি আপনার বাসার ফোন নাম্বার বা আপনার ফোনটা দেন তাহলে আপনার বাসার লোকজনকে বলতে পারি। পুলিশ অফিসারের কথা শুনে ইরা ওর ফোনে লক খুলে পুলিশ অফিসারকে ফোন দিল। পুলিশ অফিসার ইরার ফোন থেকে ওর আব্বুর ফোন নাম্বার বের করে ফোন দিল এবং বেশ কয়েকবার রিং হওয়ার পর রিসিভ করলো। হ্যাঁ মা, বল কি হয়েছে? স্যার, আমি আপনার মেয়ে না, আমি এখানের থানার ইন্সপেক্টর। আপনার মেয়ে এখন হাসপাতালে আছে এবং একটা ছেলেটার অ্যাক্সিডেন্ট হয়েছে। আর আপনার মেয়ের। পুলিশ অফিসারকে পুরো কথা বলতে না দিয়ে ইরার আব্বু বলল, কি এখন কি অবস্থা আর কোন হাসপাতালে আছে? এই কিছুক্ষণ আগেই, এবং এখন আমরা পপুলার হাসপাতালে আছি। ইরার আব্বু ফোন কেটে দিতেই ইরার আম্মুকে চিৎকার করে ডাকতে লাগলো। ইরার আম্মু আসতেই ইরার আব্বু সব কিছু বলল। তারপর ওভাবেই দুজনে বেরিয়ে পড়ল। আগে আকাশের বাসায় গেল, গিয়ে বলল, আপনারা দুজন গাড়িতে এমনভাবে উঠে বসেন। কেন, কি হয়েছে? আসেন, এখন কিছু বলবো না এবং বিয়ানকে নিয়ে আসেন, কিছু চেঞ্জ করতে হবে না। কি হচ্ছে বলবেন তো? আসেন না, গাড়িতে যেতে যেতে কথা হবে তো। আকাশের আব্বু আর বেশি কিছু ভাবলো না, আকাশের আম্মুকে নিয়ে এলো। তারপর গাড়িতে উঠতেই ইরার আব্বু গাড়ি চালাতে শুরু করলো। আকাশের আব্বু আম্মু কিছু বুঝতে পারছে না, তবে এটা বুঝতে পারছে কিছু একটা হয়েছে। আকাশের আম্মু জিজ্ঞেস করতেই ইরার আব্বু বলল, আকাশের অ্যাক্সিডেন্ট হয়েছে। কথাটা শুনেই তো আকাশের আম্মু জোরে কেঁদে উঠল। এদিকে ডাক্তার অপারেশন করতে ব্যস্ত। পুলিশ অফিসার এদিকে পুলিশ স্টেশনে ফোন দিয়ে ওখানে সিসিটিভি আছে কিনা চেক করতে বলল এবং কিছু পুলিশ গিয়ে ওখানে সিসিটিভি আছে কিনা চেক করতে লাগলো, কারণ ওখান দিয়ে এমনভাবে এত জোরে গাড়ি যাবার কথা না। এটা নিশ্চয়ই পরিকল্পিত মার্ডার হবে। কিছুক্ষণ পর পুলিশ অফিসার ওখানের একটা ফার্মেসিতে সিসিটিভি ফুটেজ পায় এবং কিছুক্ষণ আগে সেই ঘটনা ঘটেছে তার ফুটেজ দেখতে লাগলো। বেশ অনেকক্ষণ পর ডাক্তার বেরিয়ে আসতে ডক্টর কাছে গিয়ে বলতে লাগলো, ডক্টর, এখন ওর অবস্থা কেমন? ওর কিছু হবে না তো? এখনই কিছু বলতে পারছি না, তবে ব্রেনে আঘাত পাওয়ার জন্য অনেক রক্ত বের হয়েছে। ওকে যেভাবেই হোক সুস্থ করে তুলেন, যত টাকা লাগবে আমি দেবো, কিন্তু ওর যেন কিছু না হয়। দেখেন, এখানে টাকা দিয়ে সব কিছু হয় না। আল্লাহর কাছে দোয়া করেন যেন তেমন কিছু না হয়। আর এখনও অপারেশন শেষ হয়নি, অপেক্ষা করেন। ডাক্তার চলে গেল। ইরা মেঝেতে বসে পড়ল। আর 15 মিনিট যেতেই ইরার আব্বু আম্মু, আকাশের আব্বু আম্মু চলে এসেছে। ইরা ওদের দেখে উঠে গিয়ে ওর আম্মুকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আম্মু, ওর কিছু হবে না তো? আমার খুব ভয় করছে। ও যদি কিছু হয়ে যায় তাহলে আমিও বাঁচতে পারবো না। আম্মু, বলো না ওর কিছু হবে না তো? বলো না ওর কিছু হবে না তো? ইরা এমনভাবেই ওর আম্মুকে জড়িয়ে ধরে কেঁদে যাচ্ছে। মেয়ের এমন কান্না দেখে ওনার চোখ দিয়েও পানি বের হচ্ছে। আকাশের আম্মুও কাঁদছে, তবে কান্নার কোনো শব্দ নেই, তবে চোখ থেকে পানি পড়ছে। পুলিশ অফিসার ইরার আব্বুকে দেখে ওনার কাছে এসে বললেন, স্যার, আপনি? স্যার, একটা কথা, এটা মনে হচ্ছে পরিকল্পিত মার্ডার, কারণ ওই রাস্তায় কোনো হাইওয়ে না যে এত জোরে কেউ গাড়ি চালিয়ে যাবে। কিন্তু স্যার, আমার ছেলের সাথে কার শত্রুতা থাকবে যে এমন করবে? আমার ছেলে তো একদম সাদাসিধে। তা তো জানি না, তবে গাড়ির ডিটেলস পেয়ে যাব। কথা বলতে বলতে পুলিশ অফিসারের ফোন বেজে উঠল। পুলিশ অফিসার একটু সাইডে গিয়ে একটু কথা বলে আবার ইরার আব্বুর কাছে এলো। তারপর বলল, স্যার, যে গাড়ি দিয়ে ওই ছেলেটাকে ধাক্কা দেওয়া হয়েছে ওই গাড়ি আপনার নামে রেজিস্ট্রেশন করা আছে। গাড়ির নাম্বার ঢাকা মেট্রো খ। ওই গাড়ি তো আমার ছোট মেয়ে চালায়। অফিসার, আপনি ভুল করছেন, ওই এমন কেন করবে? আর সকালেই তো গাড়ি নিয়ে বের হয়েছে। আমি কোনো ভুল করছি না, এই দেখেন, এবং এটাও দেখেন, আপনার মেয়ে এবং একটা ছেলে সামনে বসে আছে।
পুলিশের কথা শুনে এবং ছবি দেখে ওখানে সবাই স্তব্ধ হয়ে গেছে। সবাই ভাবতে শুরু করেছে মাইশা এমন করবে কেন, আকাশ ওর কি করেছে যে ও এমন করলো। ইরার আপু মুখ দিয়ে কথা বের হচ্ছে না, কি বলবেন উনি? ওকে কি ধরতে পারা গেছে? একটা টিম অলরেডি চলে গেছে, হয়তো কিছুক্ষণের মধ্যেই ধরা পড়ে যাবে। আমার মেয়েকে এবং ওই ছেলেকে এখানে নিয়ে আসবেন, তার বলবো ওকে কি করবেন। ওকে স্যার, আমি তাহলে এখন গেলাম। আপনার মেয়ে ধরা পড়লেই এখানে নিয়ে আসবো। পুলিশ অফিসার চলে গেল। ইরা কাঁদতে কাঁদতে জ্ঞান হারিয়ে ফেলেছে, তাই ওকে একটা কেবিনে শিফট করা হয়েছে। ডাক্তার আসতেই আকাশের আম্মু গিয়ে বলল, আমার ছেলের কি অবস্থা? ওর কিছু হবে না তো ডাক্তার? কিভাবে যে বলি, বেঁচে থাকার 10% চান্স আছে। প্রচণ্ড মাথায় আঘাত পাওয়ার জন্য ব্রেনে অনেক আঘাত পেয়েছে এবং অনেক ব্লিডিং হয়েছে। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি, বাকিটা আল্লাহর হাতে। আল্লাহকে ডাকেন। ডাক্তারের এমন কথা শুনে আকাশের আম্মু জ্ঞান হারিয়ে ফেলে। আর এইবার আকাশের আব্বু মেঝেতে বসে পড়ে আর কেঁদে দেয়। ইরার আব্বু গিয়ে আকাশের আব্বুকে ধরে ওঠায়, আর ইরার আম্মু তো আকাশের আম্মুকে ধরে আছে। তারপর একটা নার্স আসতেই ওনাকে দিয়ে ইরাকে যেই কেবিনে রাখা হয়েছে ওখানে পাঠিয়ে দেয়। ইরার আব্বু আম্মু এটা ভেবে পাচ্ছে না ওদের ছোট মেয়ে এমন কেন করলো। আকাশের কিছু হবে না, ভেঙে পড়বেন না, আল্লাহর কাছে দোয়া করেন, কিছুই হবে না ওর। আমার ছেলের কিচ্ছু হবে না তো? ও ছাড়া আর কেউ নেই আমাদের? কিছুই হবে না, আল্লাহর কাছে দোয়া করেন, কিছুই হবে না। আকাশকে অন্য একটা কেবিনে শিফট করা হয়। এদিকে ইরার জ্ঞান ফিরে আসে আর সব কিছু মনে পড়তেই উঠেই রুমের বাইরে আসে। তারপর ওর আম্মুর কাছে ছুটে এসে বলে, ওর এখন কি অবস্থা? কোথায় আছে ও? আমি ওর কাছে যাব। আপু, আকাশ কোথায় আছে? ওর কিছু হয়নি তো? ওর ঠিক হয়ে যাবে তো? আপু বলো না, ওর কিছু হবে না তো? ওই রুমে শিফট করা হয়েছে। আকাশকে যে কেবিনে রাখা হয়েছে ওই কেবিনে ইরার আব্বু ইরাকে নিয়ে আসলো। আকাশের মুখে অক্সিজেন মাস্ক লাগানো আছে, মাথায় ব্যান্ডেজ করা। ইরা ছুটে গিয়ে আবারও পাগলের মতো বলতে শুরু করলো, এই ওঠো না, আমার দিকে একবার তাকাও। ওঠো না, এই ওঠো না। আব্বু আম্মু, ও ঠিক হয়ে যাবে তো? ওর কিছু হবে না তো? আমার আমার খুব ভয় করছে। আম্মু বলো না, ওর কিছু হবে না তো? ঠিক হয়ে যাবে তো? প্লিজ এমন করবেন না। ইরার আম্মু ওকে সরিয়ে শক্ত করে জড়িয়ে ধরে রাখলো। আকাশের আম্মুও আসে, এসে ছেলেকে দেখে কাঁদতে থাকে। প্লিজ এখানে কান্না করবেন না, পেশেন্টের সমস্যা হবে। সবাই চুপচাপ আছে আর চোখ থেকে ঝর্ণার মতো পানি পড়ছে। কিছুক্ষণ পর পুলিশ এবং মাইশা আর ওই ছেলেটাকে নিয়ে আসলো। স্যার, ওদের নিয়ে আসছি। পুলিশের কথা শুনে সবাই পুলিশের দিকে তাকায়। এরা বুঝতে পারছে না কেন ওদের পুলিশ ধরে নিয়ে আসে। আকাশের আম্মু মাইশার কাছে গিয়ে বলল, মা, আমার ছেলেটা তোমার কি ক্ষতি করেছিল যে ওর সাথে এমন করলে? আমার ছেলের সাথে এমনটা করলে? ইরার বুঝতে বাকি নেই মাইশা আর ছেলেটাকে পুলিশ কেন ধরে নিয়ে আসে। ইরার আব্বু গিয়ে মাইশার কাছে গিয়ে 2টা থাপ্পড় দিয়ে বলল, তুই ছেলেটার সাথে এমন কেন করলি? ও তোর কি করেছে যে ওর সাথে এমন করলি? মাইশা কিছু বলছে না, মাথা নিচু করে আছে। ইরা গিয়ে ওর গলা চেপে ধরে ঠেলতে ঠেলতে দেয়ালের সাথে চেপে ধরলো। মাইশা ছাড়ানোর চেষ্টা করছে, ওর দম বেরিয়ে যাওয়ার উপক্রম। চোখ বড় বড় হয়ে গেছে এবং নিঃশ্বাস নিতে পারছে না। কেন এমন করলি তুই? ও তোর কি ক্ষতি করেছে? বল, কেন এমন করলি? এমন অবস্থা দেখে ইরার আব্বু আম্মু গিয়ে মাইশাকে ছাড়াতে লাগলো। আর একটু এমনভাবে ধরে রাখলে হয়তো মাইশা মারাই যাবে। ইরাকে ছাড়িয়ে নিতেই মাইশা বড় বড় নিঃশ্বাস নিতে লাগলো। ছাড়ো তোমরা, ওকে আমি মেরেই ফেলবো। ইরাকে ওর আব্বু ধরে রেখেছে, ছাড়া পেলে হয়তো মাইশাকে মেরেই ফেলবে। মাইশা স্বাভাবিক হলে ইরার আম্মু গেল। তারপর বলতে বলে সেদিনের ঘটনা বলল ও। সেদিন বিকেলের। রাগে এমনটা করেছি, ও আমাকে কেন 3rd ক্লাস মেয়ে বলবে? তারপর মাইশা সব কিছু বলল। কিন্তু আম্মু বিশ্বাস করো, এমন কিছু হবে ভাবতে পারিনি। আপু আমাকে মাফ করে দে, তোমরা আমাকে মাফ করে দাও। তোর কোনো মাফ হয় না। ওর যদি কিছু হয় তাহলে তুই বেঁচে থাকতে পারবি না। প্লিজ আপনারা থামবেন এবং এদিকে সবাই শুনেন। আই এম সরি, রোগী আর বেঁচে নেই, এখনই মারা গেল। এমন শুনে সবাই ঘুরে আর ইরা আকাশের কাছে গিয়ে বলতে লাগলো,
এই আকাশ, ওঠো না, ওঠো, চোখ খুলে থাকো আমার দিকে, ওঠো না, ওঠো। চিৎকার দেওয়ার সাথে সাথে ইরো জ্ঞান হারিয়ে ফেলে। ডক্টর ইরার কাছে এসে ওর হাত ধরে চেক করে বলে, কোনো রেসপন্স নেই। নার্স, তাড়াতাড়ি ইমার্জেন্সিতে নিয়ে যাবে নাকি? ডাক্তারের কথা শুনে আকাশের আম্মু তো আবার জ্ঞান হারিয়ে ফেলেছে এবং ওর আব্বু কেঁদে দিয়েছে। আর ইরার আব্বুও হাত ধরে বসে গেছে। আর ইরার আম্মু ওর আব্বুর কাছে গিয়ে ধরে কান্না করে দিয়েছে। ইরাকে ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়েছে। একটু পর ডাক্তার বের হয়ে এসে বলে, আই এম সরি, উনিও আর বেঁচে নেই। অনেক জোরে চিৎকার দেওয়ার জন্য কলিজা ফেটে গেছে। এমন কথা শুনে তো ইরার আব্বু সাথে সাথে হার্ট অ্যাটাক করেছে। ওনাকে আবার তাড়াতাড়ি ইমার্জেন্সিতে নিতে হয়। কিছুক্ষণ পরে ইরার আব্বুর জ্ঞান ফিরে এলো। পুলিশ তাকে ডেকে নিয়ে আসতে বললেন। পুলিশ অফিসার আসলে বলল, ওই খনিকে নিয়ে যান, ওর জন্য 2টা তাজা প্রাণ চলে গেল। ওর কোনো ক্ষমা নেই, যেন যাবজ্জীবন কারাদণ্ড হয়। আমার একটাই মেয়ে এবং একটাই ছেলে, ও আমার মেয়ে হতে পারে না। আমার মেয়েটাকে ও মেরে ফেললো, এখনই ওকে নিয়ে যান অফিসার, না হলে আমি ওকে খুন করব। পুলিশ মাইশা এবং ছেলেটাকে নিয়ে চলে গেল। দুই পরিবার শোকাহত, এক পরিবারের ছেলে হারিয়ে আর এক পরিবারের মেয়ে হারিয়ে। তারপর দুজনের লাশ একসাথে নিয়ে যাওয়া হলো। সন্ধ্যায় জানাজা পড়ে পাশাপাশি কবর দেওয়া হলো। ওদের মধ্যে কথা হয়েছিল একসাথে বুড়ো হবে এবং যতদিন বেঁচে থাকবে যেন একসাথে থাকে এবং মৃত্যু হলে যেন একদিনেই হয়। আল্লাহ হয়তো ওদের শেষের ইচ্ছাটাই পূরণ করেছে। গল্পটা এখানেই শেষ হলো। গল্পটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং নতুন গল্পের জন্য অপেক্ষা করেন।